তাহলে আজকে নেক্সট যে থিওরেম সেটা হচ্ছে এফ একটা ফাংশন নিলাম ক্লোজড এবি থেকে আর, সেই ফাংশনটাকে ধরে নিলাম বাউন্ডেড অন ক্লোজড এবি। এর আগের দিন আমরা 3টে থিওরেম করিয়েছি, আজকে 4 নম্বর থিওরেম। কোন একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, সেটা হচ্ছে বাউন্ডেড অন ক্লোজড এবি অ্যান্ড লেট, তার পাশাপাশি ধরে নিলাম এফটা হচ্ছে কন্টিনিউয়াস। দেখো ভালো করে আজকে থিওরেমটা কি প্রমাণ করব। অন ক্লোজড এবি, এফ হচ্ছে ক্লোজড এবিতে কন্টিনিউয়াস এক্সেপ্ট on a infinite subset, except on an infinite subset S। তাহলে গোটা ফাংশনটা হচ্ছে ক্লোজড এবির মধ্যে সব জায়গাতে কন্টিনিউয়াস না, কোথায় কোথায় ডিসকন্টিনিউটি আছে বলছে একটা ইনফাইনাইট সাবসেট এস এ ডিসকন্টিনিউটি আছে, যে এসটা হচ্ছে ক্লোজড এবির সাবসেট সাচ দ্যাট। তার মানে এর আগের দিন মনে আছে আর্নিকা একটা কোশ্চেন করেছিলে যে স্যার যদি ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি আছে তাহলে তো আমরা শিখেছিলাম যে হ্যাঁ ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল হবে, কিন্তু ফাইনাইট জায়গা ছাড়াও যদি আরো বেশি জায়গায়, তার মানে এবার দেখো কতগুলো জায়গায় ডিসকন্টিনিউটি আছে, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস ক্লোজড এবিতে এক্সেপ্ট ফর কোন জায়গাতে অন অ্যান ইনফাইনাইট সাবসেট এস। তার মানে এবার গোটা এস এ যত পয়েন্ট আছে, কতগুলো পয়েন্ট আছে ইনফাইনাইট, সেই প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস সাচ দ্যাট, যাতে করে এস সেটের যেটা লিমিট পয়েন্ট বা ডিরাইভড সেট, ঠিক আছে, সাচ দ্যাট দ্য নাম্বার অফ লিমিট পয়েন্টস, বলছে এস এর যতগুলো লিমিট পয়েন্ট আছে তার মানে এস এর যে ডিরাইভ সেট, সেই ডিরাইভ সেটটা হচ্ছে ফাইনাইট, ইজ ফাইনাইট। দ্য নাম্বার অফ লিমিট পয়েন্টস অফ এস ইজ ফাইনাইট। তাহলে বলছে এফটা ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। ঠিক আছে, প্রুফ আরেকবার বলে দিই থিওরেমের স্টেটমেন্টটা কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট থিওরেম এটা। এর আগের দিন যে 3টে করেছি সেই 3টে ইনক্লুডিং এই 4 নম্বর, প্রত্যেকটা থিওরেম প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে এফ একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, ফাংশনটা অলরেডি বলে দিয়েছে বাউন্ডেড। নেক্সট কি বলেছে, ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু সব জায়গায় না, কোথায় ডিসকন্টিনিউটি আছে এক্সেপ্ট অন এন ইনফাইনাইট সাবসেট এস। তার মানে গোটা এস এ যতগুলো পয়েন্ট আছে, কত পয়েন্ট আছে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, সেই গোটা এস এর সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, যেটা এসটা হচ্ছে ক্লোজড এবির একটা সাবসেট সাচ দ্যাট, যাতে করে এস এ ইনফাইনাইট, এস এর প্রত্যেকটা পয়েন্ট এস এর প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কিন্তু এস এর লিমিট পয়েন্টের সেটটা হচ্ছে আবার ফাইনাইট। তো ধরো এরকম একটা যদি আমি সেট দিই, ধরো সাপোজ আমি বলছি সেটটা হচ্ছে ধরো 1/n, যেখানে n ইন্টিজার। যদি বলি যে এই সেটটার লিমিট পয়েন্টের সেট কি, এর ডিরাইভ সেট কে এর লিমিট পয়েন্ট জানো? 0 স্যার। এর লিমিট পয়েন্ট একটাই সিঙ্গেল, কে সেটা 0, সিঙ্গেলটন সেট। তাহলে এস জাস্ট ফাইনাইট কিনা? আচ্ছা এবার যদি আমি এসটাকে এরকম বলি, এস সেটটা এরকম 1/n, যেখানে n বিলং করছে জেডে, জেডে না সরি, n বিলং করছে এখানে দিদি ন্যাচারাল নাম্বার, হ্যাঁ n বিলং করছে ন্যাচারাল নাম্বার, ইউনিয়ন 1 + 1/n, যেখানে n ন্যাচারাল নাম্বার। কে বলতে পারে এই সেটের লিমিট পয়েন্ট কটা হবে? এগুলো সব আমি করিয়ে দিয়েছি আগে। দুটো হবে স্যার, কি কি দুটো হবে, কি একটা 0 0 আর 1 একটা 1 আর 1। তাহলে প্রথমটার জন্য এই এটাকে এ আর বি দুটো আকারে ভেঙে নিয়েছিলাম, মনে পড়ছে, এ ইউনিয়ন বি। তাহলে এ এই সেটটার লিমিট পয়েন্ট, যদি এটাকে এ নাম দিই আমি, তাহলে এর লিমিট পয়েন্ট হচ্ছে 0 আর পরেরটা হচ্ছে 1। তার মানে আমি বলতে চাইছি যে এস কিন্তু ইনফাইনাইট সেট, এস সেটটা ইনফাইনাইট, কিন্তু এস ড্যাশড, এস এর লিমিট পয়েন্টের সেটটা ফাইনাইট। তাহলে এরকম প্রচুর সেট আছে যেই সমস্ত সেটগুলো হচ্ছে ইনফাইনাইট কিন্তু তাদের লিমিট পয়েন্টের সেটটা হচ্ছে ফাইনাইট। তাহলে এস এটা ইনফাইনাইট, অথচ এস এর লিমিট পয়েন্টের সেটটা ফাইনাইট। তার মানে দ্য নাম্বার অফ লিমিট পয়েন্টস অফ এস ইজ ফাইনাইট। বুঝতে পারে গেছে? এই টাইপের সেটগুলো নিয়ে এখানে আমরা কাজ করব।
তো এইবার থিওরেমটা কি বলে দিয়েছে যে এস সেটের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে এর আগের দিন যে থিওরেমটা আমরা প্রমাণ করেছিলাম সেই থিওরেমটা কি ছিল মনে আছে? আগের দিন আমরা এরকম করেছিলাম যে এখানে নিয়েছিলাম ক্লোজড এ বি, এটা এ এটা বি, ঠিক আছে? আচ্ছা, দেখবে আমরা বলেছিলাম এর আগের দিন যে ফাংশনটা কিছু ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউয়াস। কিছু ফাইনাইট জায়গা মানে আমরা ধরে নিয়েছিলাম, ধরো এটা x1, এটা x2, x3, সাপোজ xm-1, xm, মনে আছে? এই কতগুলো জায়গায় ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। কিন্তু এইবার ফাংশনটা কি ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউয়াস? না, এবার বলছে ফাংশনটা কিন্তু এরকম x1, x2, x3, xm-1, xm এই কয়েকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এরকম ব্যাপারটা না। এবার হচ্ছে প্রচুর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস। বলে দিয়েছে ফাংশনটা কন্টিনিউয়াস কোন কোন পয়েন্ট বাদ দিয়ে, একটা ইনফাইনাইট সাবসেট এস বাদ দিয়ে। তার মানে এস এ ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে এবং এস এর প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে এইবার আমরা কি করব? আমরা তো এরকম ভাবে আর তাহলে ফাইনাইট সংখ্যক পয়েন্ট ধরতে পারবো না। আগের বার আমরা কি করেছিলাম, এর আগের দিন থিওরেমটাতে মনে আছে, ফাইনাইট সংখ্যক পয়েন্ট ধরেছিলাম এবং প্রত্যেকটা পয়েন্টে যেহেতু ডিসকন্টিনিউয়াস ছিল তাদেরকে কেন্দ্র করে একটা করে আমরা ক্লোজড ইন্টারভাল নিয়ে নিচ্ছিলাম, এনক্লোজার। এই ক্লোজড ইন্টারভাল নেওয়ার ফলে এই জায়গাগুলো আমরা আস্তে আস্তে ঘিরে দিচ্ছিলাম, এনক্লোজ করে দিচ্ছিলাম, নন ওভারল্যাপিং। তার একটা নিয়ম ছিল, কিছু পদ্ধতি ছিল নেওয়ার, সেটা পরে বলছি। তারপর বাকি যে রিমেইনিং m+1 খানা যে সাব ইন্টারভাল ছিল, এই যে এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, চার জায়গা, এরকম ভাবে যে m+1 জায়গা ছিল, সেই m+1 জায়গায় কি ছিল, ফাংশনটার কোথাও আর কন্টিনিউটি নিয়ে প্রবলেম ছিল না। এই জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস ছিল, এই জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস, এই জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস, এরকম বাকি রিমেইনিং m+1 সাব ইন্টারভালে ফাংশনটা কন্টিনিউয়াস ছিল। কিন্তু এইবার কি করব? এবার তো ওরকম ভাবে ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি নেই, এবার ডিসকন্টিনিউটি ইনফাইনাইট জায়গায় আছে। তাহলে পদ্ধতি কি? বলছে এইবার একটা পদ্ধতি আছে, ফাংশনটা ইনফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি, ভালো কথা, এস সেটে ডিসকন্টিনিউটি আছে, এস সেটে কতগুলো পয়েন্ট আছে, ইনফাইনাইট সংখ্যক, কিন্তু এস এর লিমিট পয়েন্টের সেট হচ্ছে ফাইনাইট। তাহলে আমরা শুরু করবো এইভাবে, সবার আগে এফটা বাউন্ডেড এটা বলে দেওয়া আছে, একেবারে আগের দিনের থিওরেমের মতো প্রমাণ হবে, জাস্ট এক জায়গায় ডিফারেন্স, কোন জায়গায় ডিফারেন্স আমি বলে দেবো, বাকি সব সেম হবে। এফটা যেহেতু বাউন্ডেড, তাহলে এর আগের দিন মনে আছে কি ধরেছিলাম, দেয়ার এক্সিস্ট, যদি কারোর কাছে আগের দিনের খাতাটা খোলা থাকে তাহলে দেখবে যে আগের দিন আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, রিয়াল নাম্বারটাকে আমরা খুব সম্ভবত ক্যাপিটাল এম নাম দিয়েছিলাম, such that mod of fx less than equal to capital M for all x belongs to closed AB। ঠিক আছে, যেহেতু ফাংশনটা বাউন্ডেড তাহলে ফাংশনটার মডটা লেস দেন ইকুয়াল টু এম, যদি মডটা উঠিয়ে দিই তাহলে -m থেকে m এর মধ্যে ফাংশনটা ক্লিয়ার। এইবার আগের দিন আমরা ধরেছিলাম যে ফাংশনটা x1, x2, x3 ডট ডট করে xm এই এতগুলো জায়গায় ডিসকন্টিনিউয়াস। কিন্তু আজকে আমরা কি করছি, আজকে আমরা কতগুলো জায়গায় ডিসকন্টিনিউয়াস সেটা ধরছি না। কারণ কেন ধরছি না, কারণ সেই সেটটা হচ্ছে ইনফাইনাইট, ধরে শেষ করতে পারবো না। কিন্তু যেই সেটে ডিসকন্টিনিউয়াস হচ্ছে, যেই সেটের উপর, যেমন এস সেটে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, তো এস এর ডিরাইভ সেটটাকে আমরা এবার ধরবো যেটা ফাইনাইট। বুঝতে পারা গেছে, চেঞ্জটা বুঝতে পারা গেছে? আগের দিন আমরা কি করছিলাম, আগের দিন আমরা যেই জায়গায় ডিসকন্টিনিউটি সেই জায়গাটা ধরে নিচ্ছিলাম যে x1, x2, x3 ডট ডট করে xm, সেখানে ডিসকন্টিনিউটি আছে। আর আজকে আমরা যেখানে ডিসকন্টিনিউটি আছে তার ডিরাইভ সেটটা ফাইনাইট। তার মানে এবার আজকে আমরা ধরে নিব এস ড্যাশ, এস ড্যাশ মানে হচ্ছে এস এর ডিরাইভ সেট, সেটা ফাইনাইট, সেখানে m খানা পয়েন্ট আছে x1, x2 ডট ডট করে xm। ক্লিয়ার? সাজ দ্যাট যাতে করে সব থেকে ছোট, মানে সব থেকে যেটা ছোট থাকবে সেটাকে নাম দিব x1, তার পরের পয়েন্টটা হচ্ছে x2, এইভাবে চলতে চলতে সব থেকে লাস্টের পয়েন্টটা হচ্ছে xm। কেস 1, আচ্ছা আগের দিন না আমি যখন থিওরেমটা প্রমাণ করেছিলাম আমি কেস 1টা করিয়েছিলাম, কেস 2টা করাতে ভুলে গেছিলাম বা সময় ছিল না বলে আমি কেস 2টা করাইনি। আজকে আমি আগের দিনের থিওরেমের কেস 2টাও করাবো, সঙ্গে এটাও করাবো, একই সিমিলার, ঠিক আছে, সেটা অসুবিধা হবে না। আগের দিনের থিওরেমটা, থিওরেম নাম্বার 3 যেটা করিয়েছিলাম, সেখানে দেখবো আমি কেস 1 উল্লেখ করেছিলাম, তারপরে সময়ের
শেষ হওয়ার জন্য আমি কেস টুটা উল্লেখ করে দিতে পারিনি। কেস টুটা হচ্ছে সিমিলারলি 2-3 লাইন জাস্ট অ্যাড করে দিতে হবে। কি হবে কেস টুটা আমি জাস্ট একটু বুঝিয়ে দিব। তো আপাতত আবার আমি থিওরেম ফরে কেস 1টা শুরু করছি। কেস টুটা যখন করবো পরপর দুটো থিওরেমের একবারে বুঝিয়ে দিব। কেস 1 আমরা ধরে নিই যে এই যে x1 x2 এই যে পয়েন্টগুলো যেটা হচ্ছে h ড্যাশড, ভালো করে বুঝতে হবে h ড্যাশড এর পয়েন্ট মানে x1 হচ্ছে s এর লিমিট পয়েন্ট, x2 s এর লিমিট পয়েন্ট, xm s এর লিমিট পয়েন্ট। তাহলে এই লিমিট পয়েন্টগুলো হচ্ছে a এর থেকে স্ট্রিক্টলি বড় আর b এর থেকে স্ট্রিক্টলি ছোট, তার মানে a আর b এর মাঝখানে আছে। ক্লিয়ার? এই একই ছবি আবার আঁকলাম, ধরলাম x1 x2 x3 xm-1 xm। এই পয়েন্টগুলো কি? এই পয়েন্টগুলো হচ্ছে x1 পয়েন্টটা মাথায় রাখতে হবে। x1 পয়েন্টটা কিন্তু এখানে ডিসকন্টিনিউটি নিয়ে এটা বলছি না, আমি বলছি যে x1টা কি, x1টা হচ্ছে s এর ডিরাইভড লিমিট পয়েন্ট, s সেটের লিমিট পয়েন্ট। sটা কি? s হচ্ছে এমন একটা সেট যেখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, s এর প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। x2 কি? x2 হচ্ছে s সেটের একটা লিমিট পয়েন্ট। s সেট কি? যেখানে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। বোঝাতে পারছি? আগের মতো একটা এপসাইলন চুজ করে ফেলি একই রকম ভাবে যা তখন করেছি তাই। ক্লিয়ার? আর একটা কাজ করি, আমরা ধরে নিই লেট দ্য পয়েন্টস, কোন পয়েন্টগুলো? x1 x2 ডট ডট করে xm বি এনক্লোজড। আবার এই পয়েন্টগুলোকে ঘিরে দিলাম। কিভাবে ঘিরলাম? বাই একই রকম ভাবে এম খানা, যেহেতু এম খানা পয়েন্ট আছে, তাকে ঘিরতে গেলে এম খানা নন ওভারল্যাপিং সাব ইন্টারভালস। কতগুলো? এম খানা নন ওভারল্যাপিং সাব ইন্টারভালস। প্রথম সাব ইন্টারভালটা মনে আছে আগের দিন কিভাবে নিয়েছিলাম? তাহলে x1 কে কেন্দ্র করে একটা সাব ইন্টারভাল, এই যে কালো কালির সাব ইন্টারভাল, বলো কিভাবে নিব? x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2, মনে পড়ছে? x2 কে কেন্দ্র করে যে সাব ইন্টারভালটা কত নিব? x2 মাইনাস ডেল্টা 2/2 থেকে x2 প্লাস ডেল্টা 2/2। এইভাবে যদি চলতে থাকে তাহলে লাস্ট যে সাব ইন্টারভাল, বলো কিভাবে নেব? xm মাইনাস ডেল্টা m/2 থেকে কত হবে? কেউ বলতে পারছে না কেন? xm মাইনাস ডেল্টা m/2 থেকে xm প্লাস ডেল্টা m/2, মনে পড়ছে? এইভাবে নিয়েছিলাম। তাহলে কি করছি আমরা? এই জায়গাটা, এই পয়েন্টটা হচ্ছে x1 মাইনাস ডেল্টা 1/2, এটা হচ্ছে x1 প্লাস ডেল্টা 1/2। তাহলে এই সাব ইন্টারভালটা যেটা x1 কে এনক্লোজ করে দিচ্ছি তার লেন্থটা কত? লেন্থ কত? x1 কে এনক্লোজ করে যে তার লেন্থটা হচ্ছে ডেল্টা 1, কারেক্ট? ডেল্টা 1 কে কেন্দ্র করে x2 কে এনক্লোজ করে যে আমরা সাব ইন্টারভালটা নিচ্ছি তার লেন্থ কত হবে? ডেল্টা 2 ডেল্টা 2। x3 কে কেন্দ্র করে যে সাব ইন্টারভাল ডেল্টা 3, xm কে কেন্দ্র করে একই, মানে আগের মতোই। আচ্ছা, আগের দিন মনে আছে একটা কায়দা করে নিয়েছিলাম, তাহলে এগুলো তো নিচ্ছিলাম অফ এ বি, কিন্তু যাতে করে এটাও আমাদের মাথায় রাখতে হবে সাজ দ্যাট, কি মাথায় রাখতে হবে? যে এর থেকে যাতে x1 মাইনাস ডেল্টা 1/2 টা বড় হয়। তার মানে x1 মাইনাস ডেল্টা 1/2, x1 এর এই যে লেফট, এই x1 কে কেন্দ্র করে যে মানে ইন্টারভালটা তার লেফট হ্যান্ড পয়েন্টে যাতে a কে ছাড়িয়ে বাঁ দিকে না চলে আসে, এর যাতে পরে হয়। আর সিমিলারলি বিটাকে কি হতে হবে? গ্রেটার দেন xm প্লাস ডেল্টা m/2। এবং আরেকটা জিনিস বলেছিলাম, যাতে করে প্রত্যেকটা সাব ইন্টারভাল আমরা যা ইচ্ছা নিতে পারবো না, তাদের লেন্থের যোগফল যাতে লেস দেন কত হয়? মনে আছে এপসাইলন বাই কত নিয়েছিলাম? 4b b মানে m। আচ্ছা, ওখানে মানে বি দিয়ে করেছিলাম নাকি আগের দিন? আগের দিন হ্যাঁ বি স্যার, দিয়ে করেছিলাম। ও তাহলে বি দিয়ে করো, বি দিয়ে করো। যা করেছিলাম আগের দিন বি দিয়ে করলে আজকেও বি, কারণ দরকার নেই, আলাদা আলাদা করার দরকার নেই। বি দিয়ে করলে বি মানে বাউন্ডারি, যা ইচ্ছে। ঠিক আছে, এপসাইলন বাই 4b। তাহলে তোমাদের সুবিধা হবে, একই নোটেশন ইউজ করলে সুবিধা হবে, সেই জন্য আমরা বি করলাম। ক্লিয়ার? অসুবিধা আছে কারণ? আচ্ছা, তারপর জানি না তোমাদের কতজনের ওটা মনে আছে, আমি বলেছিলাম যে থিওরামটা করে মুখস্থ করে নিবে। এম ওপরে সুপারস্ক্রিপ্টে আর, কে বলতে পারে এটা কি নিয়েছিলাম? সুপ্রিমা অফ এফ এক্স।
কোন জায়গায় x belongs x belongs to xr minus x delta r minus delta r by 2 থেকে x x r x plus r plus plus delta r by delta 2 by 2. বোঝা যাচ্ছে কোন জায়গায়? তাহলে ক্যাপিটাল এম সুপারস্ক্রিপ্টে 1 মানে এই এই যে ছোট্ট জায়গা, এই x1 কে কেন্দ্র করে যে এনক্লোজার, সেই এনক্লোজারটার মধ্যে ফাংশনের সুপ্রিমম। m2 আর এর মান যখন 2, এইটুকুটা জায়গায় ফাংশনের সুপ্রিমম। m3 এইটুকুটা জায়গায়, mm এইটুকুটা জায়গায়। সিমিলারলি স্মল m ওপরে কিন্তু সুপারস্ক্রিপ্টে আর ইনফিমাম অফ fx, যেখানে x হচ্ছে xr মাইনাস ডেল্টা আর বাই 2 থেকে xr প্লাস ডেল্টা আর বাই 2। আচ্ছা, কে বলতে পারে আর এর মান কত হবে? কতগুলো এনক্লোজার আছে? প্রত্যেকটা এনক্লোজার delta r by 2 থেকে xr plus delta r by আর এর মান, তাহলে আর এর মান যদি 1 হয়, x1 মাইনাস ডেল্টা 1 বাই 2 থেকে x1 প্লাস ডেল্টা 1 বাই প্লাস ডেল্টা 1 বাই 2, এই যে যতগুলো আছে, তাহলে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তাহলে আর এর মান কত হবে? কে বলতে পারে? m, m পর্যন্ত। কারণ m খানা পয়েন্টকে আমরা কি করেছি? এনক্লোজ করেছি m খানা সাব ইন্টারভাল দিয়ে। মনে পড়ছে একই জিনিস? যদি এরকম হয়, দেন ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর এইটা বড় হবে না 2b এটা বড় হবে? লেস দেন হবে স্যার। লেস দেন বা ইকুয়াল টু? আচ্ছা, কার জন্য? ফর r ইকুয়াল টু 1 2 ডট ডট করে m। কারণটা এর আগের দিনই বলে দিয়েছিলাম, ক্যাপিটাল এম আর মানে যে কোনো একটা ছোট্ট সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমম, স্মল এম আর মানে একটা ছোট্ট সাব ইন্টারভ্যালে ফাংশনের ইনফিমম। তাহলে এদের ডিফারেন্স যা হবে, 2b মানে হচ্ছে b মাইনাস b, তাদের মধ্যে ডিফারেন্স। বিটা হচ্ছে যে কোনো প্রত্যেকটা মানে যে কোনো মানে ইন্টারভাল থেকে যে কোনো তুমি পয়েন্ট নাও, গোটা ইন্টারভালের মধ্যেই ফাংশনের সুপ্রিমাম আর ইনফিমাম বা আপার বাউন্ড লোয়ার বাউন্ডের মধ্যে ডিফারেন্স। আর এটা হচ্ছে একটা পার্টিকুলার ছোট্ট জায়গায়, তাহলে এই ডিফারেন্সটা ছোট হবে। আচ্ছা, এটাকে নাম্বারিং করে, নাম্বারিং না করে বক্স করে দিই, কাজে লাগবে এটা। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো কাজ কমপ্লিট। এবার তোমরা বলো এইগুলো বাদ দিয়ে বাকি জায়গা কটা পাওয়া যাবে? n বাকি plus 1 টা। তাহলে অন ইচ অফ দ্য রিমেইনিং, ভালো করে বুঝতে হবে, অন ইচ অফ দ্য রিমেইনিং বাকি জায়গা, বাকি কতগুলো জায়গা আছে? m প্লাস 1 সাব ইন্টারভালস। কে বলতে পারে কি কি সাব ইন্টারভালস? প্রথম থেকে বলো, কোথা থেকে শুরু হবে? a কমা a কমা এইটা প্রথমটা, x1 minus delta 1 by 2। ভেরি গুড। a কমা x1 মাইনাস ডেল্টা 1 বাই 2, মোটামুটি আইডিয়াটা তোমাদের পরিষ্কার হয়ে গেছে, আমি বুঝতে পারছি। নেক্সট 2 নম্বরটা, এই জায়গা থেকে x1 প্লাস x1 plus delta 1 বাই 2 থেকে x2 মাইনাস ডেল্টা 2 বাই 2, এই যে এখান থেকে এখানে, 2 by 2. তাই না? আচ্ছা, তাহলে x1 প্লাস ডেল্টা 1 বাই 2, কারণ এর মাঝখানে ঢুকে আছে হচ্ছে ক্লোজার, এনক্লোজারটা, এই যে x1 কে কেন্দ্র করে এনক্লোজার হচ্ছে এখান থেকে এখানে, তাহলে ওটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সেখান থেকে x2 মাইনাস ডেল্টা 2 বাই 2, তারপরেরটা এইভাবে চলতে থাকবে, চলতে চলতে লাস্টেরটা কি হবে? xm প্লাস ডেল্টা m বাই 2 থেকে বলো b b, কারেক্ট। b এই যে xm প্লাস ডেল্টা m বাই 2 থেকে b। এই যে বাকি জায়গায় কি হবে? ফাংশনটা কি? f is বলতে পারি কন্টিনিউয়াস না পারি না? বাকি জায়গায় কি বলতে পারি ফাংশনটা কন্টিনিউয়াস? আগের দিনের থিওরেমটা মনে আছে? x1 এ ডিসকন্টিনিউটি ছিল, x2 তে ডিসকন্টিনিউটি ছিল, x3 তে ডিসকন্টিনিউটি ছিল, xm মাইনাস 1 xm, এই জায়গাগুলোতে ডিসকন্টিনিউটি ছিল। তাহলে এই জায়গাগুলো যদি ঘিরে দিই, বাকি জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস। কিন্তু আজকে কি এটা হচ্ছে? আজকে কি x1 এই শুধুমাত্র ডিসকন্টিনিউটি আছে, বা x2 বা x3 এই পয়েন্টগুলো কি যেখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস আমরা তাকে ধরেছি না অন্য কাউকে ধরেছি? আমরা তাকে ধরিনি, আমরা কি ধরেছি বলো? x1 x2 xm এগুলো কি? এটা হচ্ছে ফাংশনটা যেই সেটে ডিসকন্টিনিউয়াস তার লিমিট পয়েন্টের সেট। তার মানে কি x1 এ ফাংশনটা ডিসকন্টিনিউয়াস বা x2 তে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস এগুলো তো আমরা ধরিনি,
আমরা ধরেছি ফাংশনটা যেখানে ডিসকন্টিনিউয়াস তার লিমিট পয়েন্টের সেটটা হচ্ছে x1 x2 x3 xm -1 xm। তাহলে এদের ছাড়া বাকি জায়গায় ফাংশনটা কি কন্টিনিউয়াস বলা যাবে? গ্যারান্টি সহকারে বলতে পারবো? হ্যাঁ বলো। না স্যার। বলতে পারবো না তো, বুঝতে পারা গেছে কেন বলতে পারবো না? কারণ এই জায়গাগুলো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস একবারও বলিনি আমি, ওটা আগের দিনের থিওরেমে বলেছিলাম, থিওরেম নাম্বার 3 তে। সেখানে আমরা বলে দিয়েছিলাম যে x1 এ ডিসকন্টিনিউয়াস, x2 এ ডিসকন্টিনিউয়াস, ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউয়াস, তাহলে তাদেরকে ঘিরে দিলে বাকি জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস হবে। কিন্তু আজকে কিন্তু আমি একবারও বলছি না যে এই জায়গাগুলোতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আমি কি বলছি? আমি বলছি এই জায়গাগুলো কি, এই জায়গাগুলো হচ্ছে এমন একটা সেটের লিমিট পয়েন্ট যেই সেটে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ভালো করে আইডিয়াটা বোঝো, খুব ঠান্ডা মাথায় আইডিয়াটা বুঝতে হবে। এটা এবি, এটা ধরো x1, আমি একটু বড় করে রাখছি, এটা ধরো x2, xm -1 xm। এই x1টা কি? হোয়াট ইজ x1? h ড্যাশে আছে, h ড্যাশে থাকা মানে লিমিট পয়েন্ট। x1 হচ্ছে লিমিট পয়েন্ট। কার লিমিট পয়েন্ট? s এর লিমিট পয়েন্ট। x1 যদি s এর লিমিট পয়েন্ট হয়, তাহলে x1 কে কেন্দ্র করে যদি আমি একটা ইন্টারভাল নিলাম, আচ্ছা ক্লোজ নিলাম, তোমরা তো বলতে পারো স্যার আমরা তো ডেফিনিশন জানি যে x1 যদি s এর লিমিট পয়েন্ট হয়, তাহলে x1 কে কেন্দ্র করে যে কোনো যদি ইন্টারভাল নিই বা যে কোনো নেইবারহুড, তাই না? x1 কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিব, n x1, সাপোজ একটা নেইবারহুড নিলাম ডেল্টা 1। এটা কি করবে? কন্টেন্টস, মনে আছে একটা থিওরেম করেছিলাম, একটা পয়েন্ট কন্টেন্ট করলে এরকম একটা যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ s। হ্যাঁ স্যার। থিওরেম করেছিলাম যে অনেকগুলো পয়েন্ট করতে হবে, এরকম একটা থিওরেম করেছিলাম যে x1 যদি s এর লিমিট পয়েন্ট হয়, তাহলে x1 কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড, কিন্তু ঠিক আছে ডেল্টা 1 সাপোজ একটা ধরলাম, তাহলে যে কোনো নেইবারহুড কি করবে? s এর অসংখ্য পয়েন্টকে কন্টেন্ট করবে। তাহলে ধরো x1 কে কেন্দ্র করে যে কোনো একটা নেইবারহুড, ধরো নেইবারহুডটা এরকম, ধরো এইটা হচ্ছে নেইবারহুড। এই নেইবারহুডটা কি করবে? তাহলে s এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করবে। তার মানে এই নেইবারহুডের মধ্যেই s এর কতগুলো পয়েন্ট থাকে? ইনফাইনাইট। এই নেইবারহুডের মধ্যে s এর ইনফাইনাইট পয়েন্ট থাকে। সিমিলারলি x2 টাও তো s এর একটা লিমিট পয়েন্ট। x2 দিস ইজ অলসো এ লিমিট পয়েন্ট অফ s। তার ফলে x2 কে কেন্দ্র করেও যদি আমরা একটা নেইবারহুড নিই, যত ছোট নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো, সেই নেইবারহুডটাও কি করবে? সেই নেইবারহুডটাও s এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করবে। সিমিলারলি একে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই, সেটাও s এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করবে। এই পয়েন্টটাও লিমিট পয়েন্ট, তাকে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই, তাহলে সেটাও কি করবে? s এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট নেবে। এবার দেখো নেইবারহুড গুলো কিভাবে নিয়েছি, এইভাবে। তো এই যে নেইবারহুড গুলো নিয়েছি, সেই নেইবারহুডের বাইরে যদি আরেকটা আমি ক্লোজড ইন্টারভাল নিই, তাহলে এই ক্লোজড ইন্টারভালের মধ্যে কি হবে? এই নেইবারহুডটা নিয়েছি তো, তার বাইরে যদি একটা ক্লোজড ইন্টারভাল নিই আমরা, এরকম একটা ক্লোজড ইন্টারভাল নিই, তাহলে এই ক্লোজড ইন্টারভালটা কি করবে? কে বলতে পারে? ওপেনটা যেটা ছিল সেটা s এর কি করছিল? ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করছিল। ওপেনটা, এই যে ধরো এটা ওপেন, এটা যদি ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করে, তার বাইরে একটা ক্লোজ নিলাম, সেটাও কি করবে? ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করবে s এর। সিমিলারলি x2 এর বাইরে যদি আরেকটা ক্লোজড ইন্টারভাল নিই, এর বাইরে যদি একটা নিই, এর বাইরে যদি একটা নিই, এই জিনিসটাই আমরা করেছি। আমরা দেখো এরকম ভাবে x1 কে কেন্দ্র করে একটা ক্লোজড ইন্টারভাল নিয়েছি, x2 কে কেন্দ্র করে, তাহলে এই ইন্টারভাল গুলো s এর কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করবে? প্রত্যেকটা ইনফাইনাইট। তাহলে s এর ইনফাইনাইট পয়েন্টই এর মধ্যে ঢুকে আছে। এই যে এখানে ইনফাইনাইট, এখানে ইনফাইনাইট, এখানে ইনফাইনাইট, এখানে ইনফাইনাইট, এখানে ইনফাইনাইট, এগুলো জায়গাতেই সব ইনফাইনাইট ঢুকে আছে। তাহলে বাকি জায়গায় s এর কটা পয়েন্ট থাকতে পারে? এগুলো বাদ দিয়ে এই জায়গায় s এর ইনফাইনাইট, এই জায়গাতে s এর ইনফাইনাইট, এই জায়গাতে s এর ইনফাইনাইট, এই জায়গাতে s এর ইনফাইনাইট, তাহলে এরা ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করে রেখেছে। তাহলে বাকি জায়গায় s এর কতগুলো পয়েন্ট থাকবে? ফাইনাইট। ফাইনাইট। তাহলে বাকি জায়গা মানে বাকি কোনগুলো? এই যে এই ইন্টারভাল, বাকি m+1, তাহলে বাকি m+1 এ s এর কতগুলো পয়েন্ট থাকবে? ফাইনাইট। আর s এর ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকা মানে
এফটা হবে কন্টিনিউয়াস except for a finite number of points. কেন? কারণ আমরা দেখে নিয়েছি যে এসে মানে যতগুলো পয়েন্ট থাকবে সেখানেই হচ্ছে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে যেহেতু বাকি জায়গাতে, যে বাকি জায়গাটা এই জায়গা এই জায়গা এই জায়গা মাঝখানে যে বাকি জায়গাগুলো, সেই বাকি রিমেইনিং m+1 ইন্টারভালে এস এর কতগুলো পয়েন্ট থাকে? ফাইনাইট সংখ্যক। তো এস এর যদি ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে সেই জায়গাগুলোতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। ধরো এস এর এই দুটো পয়েন্ট আছে, এখানে এখানে কিছু পয়েন্ট আছে, এখানে কিছু পয়েন্ট আছে, এখানে কিছু পয়েন্ট আছে। তো এরকম ভাবে যদি এস এর বাকি ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে তাহলে ফাংশনটা এই জায়গাগুলোতে ডিসকন্টিনিউয়াস, যে লাল কালির পয়েন্টগুলো এঁকেছি। তাহলে ফাংশনটা ক জায়গাতে ডিসকন্টিনিউয়াস হবে? ফাইনাইট জায়গায়। তার মানে কন্টিনিউয়াস হবে এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। আর আগের দিনের থিওরাম অনুসারে আমরা কি জেনেছি? যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, তাহলে কি জেনেছি আমরা বলো? f is integrable. তাহলে f is integrable. Therefore f is integrable on কোথায়? each of the remaining m+1 interval. বাকি যে রিমেইনিং m+1 ইন্টারভাল আছে সেই প্রত্যেকটা জায়গায় সাব ইন্টারভাল, ঠিক আছে? m+1 সাব ইন্টারভাল, যে বাকি যে রিমেইনিং m+1 সাব ইন্টারভাল আছে সেখানে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। কেন বোঝাতে পারলাম? ডিফারেন্সটা বুঝতে পারা গেছে কি? তাহলে এই জায়গাতে এস এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট। কেন? কারণ x1 হচ্ছে এস এর একটা লিমিট পয়েন্ট। x1 যেহেতু এস এর একটা লিমিট পয়েন্ট, x1 কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড কি করবে? ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে। তাহলে একটা ক্লোজড ইন্টারভাল, সেটা একটা নেইবারহুডকে কন্টেন্ট করে, তাহলে সেটাও ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করবে। তাহলে এস এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট এই কালো জায়গাগুলোতে চলে আসছে এনক্লোজারের মধ্যে। তাহলে বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে, যে m+1 খানা সাব ইন্টারভাল আছে, সেখানে এস এর ফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। আর এস এর ফাইনাইট সংখ্যক পয়েন্ট মানে কিছু পয়েন্ট, এই যে তার মানে ফাংশনটা বাকি জায়গায় কিছু পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আর কিছু পয়েন্টে যদি ডিসকন্টিনিউয়াস থাকে, ফাইনাইট সংখ্যক পয়েন্টে যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস থাকে, তাহলে প্রিভিয়াস থিওরাম থেকে আমরা জেনে গেছি ফাংশনটা ইন্টিগ্রেবল। আর ফাংশন যদি ইন্টিগ্রেবল হয়, একেবারে আগের দিনের মতো, thus there exist partitions, প্রত্যেকটা সাব ইন্টারভালের জন্য একটা করে পার্টিশনস। মনে আছে আগের দিন যেরকম ভাবে করেছিলাম? আচ্ছা, ফার্স্ট হচ্ছে এই সাব ইন্টারভালটা, প্রথম সাব ইন্টারভালটা এইটা, এই সাব ইন্টারভাল, এই যে এ থেকে শুরু করে এই জায়গায়। তাহলে এই জায়গায় যে পার্টিশন তাকে নাম দিব p1, এই জায়গায় যে পার্টিশন তাকে নাম দিব p2। এখানে ফাংশনটি ইন্টিগ্রেবল, ফাংশনটা এখানেও ইন্টিগ্রেবল, তাকে নাম দিব p3 বা যা ইচ্ছা আর কিছু একটা নাম। এইভাবে আস্তে 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 এখানে একটা সাব ইন্টারভাল, এখানে একটা সাব ইন্টারভাল। তাহলে আমরা এরকম ভাবে প্রত্যেকটা সাব ইন্টারভালে যেখানে যেখানে ফাংশনটা ইন্টিগ্রেবল সেখানে সেখানে পার্টিশন গুলো এক্সিস্ট করবে। তাহলে প্রথম পার্টিশন হচ্ছে p1, কোথায় এক্সিস্ট করবে? অন a থেকে শুরু করে x1 মাইনাস ডেল্টা 1/2, এই যে ফার্স্ট জায়গায়, এই জায়গাতে কমা দিয়ে p2 অন কোথায়? x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x2 মাইনাস ডেল্টা 2/2। ক্লিয়ার? এইভাবে চলতে চলতে লাস্টে হবে pm+1 অন কোথায় হবে? xm প্লাস ডেল্টা m/2 থেকে b। বোঝা যাচ্ছে? এই যে এখানে এই জায়গায় একটা পার্টিশন হবে pm+1। তাহলে এতগুলো পার্টিশনের জন্য সাজ দ্যাট কি হবে? থিওরেম কি? যদি কোথাও ইন্টিগ্রেবল হয় তাহলে প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে আপার সাম মাইনাস লোয়ার সাম, আপার সাম হচ্ছে ইউ, এখানে হচ্ছে পিকে এফ, মাইনাস এল, এখানে হচ্ছে পিকে এফ, এদের ডিফারেন্সটা হচ্ছে লেস দ্যান এপসাইলন। ক্যালকুলেশনে মেলানোর জন্য লেস দ্যান এপসাইলন/2 ইন্টু m+1 ধরছি, আগের দিনও ধরেছিলাম m+1, সরি 2 ইন্টু, হ্যাঁ m+1, তাই তো? এটা ধরেছিলাম কিনা দেখো। ফর কে এর মান কত? কে বলতে পারে? 1 2 থেকে m+1 যতগুলো পার্টিশন, প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে। আচ্ছা, মনে পড়ছে? যেহেতু প্রত্যেকটা পার্টিশন হচ্ছে ডিসজয়েন্ট, p1 p2 ডট ডট করে pk+1 আর ডিসজয়েন্ট, প্রত্যেকে আলাদা আলাদা। তাহলে এরকম একটা পার্টিশন ধরেছিলাম p,
যেটা হচ্ছে P1 ইউনিয়ন P2 ডট ডট করে ইউনিয়ন PK প্লাস 1 সবগুলোর ইউনিয়ন মনে পড়ছে। তাহলে Pটা কি, P1টা হচ্ছে এতটুকুটার মধ্যে একটা পার্টিশন, P2টা এতটুকুটার মধ্যে, P3টা এতটুকুটার মধ্যে, PM প্লাস 1 এতটুকুটার মধ্যে। তাহলে Pটা কি হবে? পার্টিশন হবে A থেকে B এর মধ্যে। পার্টিশন কোথায়, কার উপর? অন A comma B। ওটা AB এর উপর, মনে পড়ছে? এই যে এটা P1 এখান থেকে শুরু হচ্ছে, এটা ধরো A, P1 মানে এই যে কয়েকটা এখানে পার্টিশন হলো, তারপরে আবার এখানে দিস ইজ P2, আবার এখানে এইভাবে। তাহলে এদের ইউনিয়ন করা মানে এটা একটা পার্টিশন, তো নিচে একটা পার্টিশন, এটা এরকম ভাবে নিয়েছিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই পার্টিশনের রেসপেক্টে আপার সাম মাইনাস লোয়ার সাম এটা বের করা, ঠিক আছে? এই যে পার্টিশনটা আমরা নিলাম P, সেই পার্টিশনের রেসপেক্টে আপার সাম মাইনাস লোয়ার সাম। কি করব তাহলে আমরা? তাহলে এটাকে দুভাগে ভাগ করব। একবার হচ্ছে P পার্টিশনের মানে গোটা AB এর উপর, তো গোটা AB এর উপর আপার সাম মানে প্রথমে এতটুকুটা জায়গায় নিই, এতটুকুটা জায়গায় আপার সাম মানে এতটুকুটা জায়গায় হচ্ছে P1 একটা পার্টিশন, তাহলে P1 এর রেসপেক্টে আপার সাম মাইনাস P1 এর রেসপেক্টে লোয়ার সাম। মনে পড়ছে? দেখো একবার আগের দিনের মতো। তারপরে তারপরের জায়গায় এতটুকুটা জায়গায় এই জায়গাতে, এই জায়গা মানে P2 এর রেসপেক্টে আপার সাম মাইনাস P2 এর রেসপেক্টে লোয়ার সাম, তারপর ডট ডট করে PM প্লাস 1 এর রেসপেক্টে আপার সাম মাইনাস PM প্লাস 1 এর রেসপেক্টে লোয়ার সাম। আর বাকি জায়গা কটা বেঁচে থাকছে বলো? এই যে বাকি, মনে পড়ছে বাকি জায়গাগুলো? বাকি জায়গা হচ্ছে ক্যাপিটাল M1 মাইনাস স্মল m1 ইন্টু তার লেন্থ, এই যে এই জায়গা ক্যাপিটাল M2 মাইনাস স্মল m2 ইন্টু তার লেন্থ, এইভাবে চলতে চলতে ক্যাপিটাল mm মাইনাস স্মল mm ইন্টু তার লেন্থ। নেক্সট দেখো, ঠিক আছে? তাহলে এই অবধি আমরা করেছিলাম, আমি আরেকবার লিখে ফেললাম এটা, ঠিক আছে? অন্য একটা পেজে আমি আরেকবার এটা লিখে ফেললাম। নেক্সট, আচ্ছা তাহলে এইবার আমরা কি লিখেছিলাম বা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম UPKF, LPKF, মনে আছে? K এর মান 1 এর জন্য 2, K এর মান 2 হলে 2F মাইনাস LP2F। এই পার্টটা বুঝতে পেরেছো তো? যে আমরা কি করলাম, আমরা প্রথম কাজ হচ্ছে যে এবির মধ্যে যারা যারা এনক্লোজার ছিল x1 x2 সাপোজ x3, এখানে xm মাইনাস 1, সাপোজ এখানে xm, তো যারা যারা আমি এনক্লোজ করেছিলাম, এই যে এনক্লোজ যেগুলোকে করেছিলাম, সেই এনক্লোজার বাদ দিয়ে এখানে P1, এই জায়গাতে P2, এই জায়গাতে P3, এই জায়গাতে P4, এই জায়গাতে PM বা যাই হোক এই জায়গাতে PM প্লাস 1 পার্টিশন। তাহলে এখানে কি হচ্ছে, গোটা এবির উপর আপার সাম মাইনাস লোয়ার সাম মানে এই জায়গাতে আপার সাম মাইনাস লোয়ার সাম, 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 সব জায়গায়। তাহলে দেখো এই অবধি একটা পার্ট, আর বাকি যেগুলো জায়গায় এনক্লোজ করেছিলাম তার মানে এই জায়গাগুলো, এখানেও তো আপার সাম মাইনাস লোয়ার সাম করতে হবে। তো এখানে আপার সাম মাইনাস লোয়ার সাম কি, আপার সামের ডেফিনেশন কি? দেখো এখানে একটাই ইন্টারভাল, একটাই, এটাই তো। এই ইন্টারভালের লেন্থ আমরা জানি Δ1, আমরা ওইভাবেই ধরেছিলাম। x1 কে কেন্দ্র করে x1 মাইনাস Δ1/2 থেকে x1 প্লাস Δ1/2, তাহলে x1 কে কেন্দ্র করে যে নেইবারহুডটা বা x1 কে কেন্দ্র করে যে ইন্টারভালটা, সরি নেইবারহুড না, ইন্টারভালটা, তার লেন্থ হচ্ছে Δ1। আর এখানে দেখবে আমরা ক্যাপিটাল M সুপারস্ক্রিপ্ট 1 মাইনাস স্মল m সুপারস্ক্রিপ্ট 1, এইভাবে আমরা সুপ্রিমাম মাইনাস ইনফিমাম ধরেছিলাম। তাহলে সুপ্রিমাম ইন্টু সাব ইন্টারভালের লেন্থ মাইনাস ইনফিমাম ইন্টু সাব ইন্টারভালের লেন্থ, এটাই তো আপার সাম মাইনাস লোয়ার সাম। তো প্রত্যেকটা জায়গায় আমরা এরকম ভাবে ক্যালকুলেশন করলাম। নেক্সট, এবার আমরা কি করব বলো? জানা জিনিস, এটা কত হবে? এই যে প্রত্যেকটা কত হবে? UP1F মাইনাস LP Epsilon by 2m plus 1. এপসাইলন বাই 2 ইন্টু m প্লাস 1 ধরে ফেলেছিলাম আমরা। আচ্ছা কতগুলো আছে এটা, কতগুলো এখানে একই জিনিস m আছে? plus 1. ইন্টু m প্লাস 1 m plus 1 song. প্লাস পরের গুলো যেগুলো আছে দেখবে যে ক্যাপিটাল M1 মাইনাস স্মল m1, ক্যাপিটাল M2 মাইনাস স্মল m2, মনে আছে? এটাকে বক্স করে ধরেছিলাম লেস দেন 2b। 2b. আর প্রত্যেকটা
এটা লেস দেন 2b, এটা লেস দেন ইকুয়াল টু, যাই হোক এটা লেস দেন ইকুয়াল টু 2b। আর যদি 2b কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডট ডট করে ডেল্টা m। এখানে কেটে গেল, দিস ইজ এপসাইলন বাই 2 প্লাস, মনে আছে এটা কত ধরেছিলাম? কত Epsilon by 4b. Epsilon by 4. তার থেকে ছোট, এটাও কেটে গেল 2। ক্লিয়ার? তাহলে যোগফল হয়ে গেল এপসাইলন বাই 2। তো এরকম যদি এপসাইলন বাই 2 যদি যোগফল যোগফল এপসাইলন বাই 2 না, যোগফল হয়ে গেল কত? এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, দ্যাট ইজ এপসাইলন। অতএব ইউপিএফ মাইনাস এলপিএফ, ঠিক আছে, এটা লেস দ্যান এপসাইলন। আচ্ছা, এর আগের দিন না আমরা কেস 1 করে কেস 2টা সময়ের জন্য করতে পারিনি, তো কেস 2টা আমি এখানে বলে দিই। একই জিনিস, একই লেখা, যা এখানে লিখবো তাই ওই একই লেখাটাই আগের দিনেরটাতে লিখে দিবে, তাহলে আমি আর ডবল করে বলছি না। তো ওখানেও কেস 2টা অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো, রিমাইন্ডার, যে কেস 2 কিন্তু ওখানে অ্যাড করতে হবে, কারণ দেখবে এর আগের দিন আমি কেস 2টা করাইনি, করেছিলাম কেস 2টা, কেস 2 শুড বি অ্যাডেড, করাইনি টাইমের অভাবের জন্য, আমিও ভুলে গেছিলাম, ওটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? should be added into the previous theorem। আচ্ছা, এটা রিমাইন্ডার, মাথায় রেখে দিন। আচ্ছা, এবার এই যে কেস 2 সেটা হচ্ছে একই রকম, সে কেস 2টা হচ্ছে এটার ক্ষেত্রে যেটা এটা হবে। আচ্ছা, কেস 2টা কি হবে বলছি? কেস 1 এ কি হয়েছিল মনে আছে? x1 x2 এই পয়েন্টগুলো, যেই পয়েন্টগুলো হচ্ছে h ড্যাশ, সেই পয়েন্টগুলো হচ্ছে h ড্যাশে আছে, তাদেরকে দেখবে a থেকে b এর মাঝখানে নিয়েছিলাম। কেস 1 এ a আর b এর মাঝখানে। কেস 2 তে কি পসিবিলিটি হতে পারে? কেস 2 তে এরকম হতে পারে, এই পসিবিলিটিটা বলছি, এরকম হতে পারে, এই পয়েন্টেই x1 হয়ে গেল, a নিজেই x1, বুঝতে পারছি? তারপরে x2, তারপরে x3, xm-1, xm, দিস ইজ b। তখন কি করব যদি এরকম হয়? যদি এরকম হয় তখন কি করব? ধরো বললাম এটাই হয়ে গেল x1, আচ্ছা আগের বার কি করেছিলাম? কেস 1 এ x1 কে কেন্দ্র করে একটা এনক্লোজার, x2 কে কেন্দ্র করে একটা এনক্লোজার, x3 কে কেন্দ্র করে এনক্লোজার, xm-1 কে xm কে। এখানেও কি করব? x1 কে কেন্দ্র করে একটা এনক্লোজার, x2 কে কেন্দ্র করে একটা এনক্লোজার, x3 কে কেন্দ্র করে একটা এনক্লোজার, এটাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে। কিন্তু x1 কে কেন্দ্র করে কি করে এনক্লোজার নেব? এটাই ডিফারেন্স, আর কিছু না। কে বলতে পারে? আগের বার x1 কে কেন্দ্র করে মনে পড়ছে কিভাবে নিয়েছিলাম? এই যে ছবি, খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছিলাম। কিন্তু এইবার x1 কে কেন্দ্র করে কিভাবে এনক্লোজার নেব? x1 টাই তো লাস্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, বলো কিভাবে নেব? আইডিয়া নিতে তো হবেই। স্যার শুধু ডান দিকে এবার বাঁ দিকটা কিছু নেওয়া যাবে না, বাঁ দিকটা কিছু নেওয়া যাবে না, x1 থেকে শুরু করতে হবে, ডান দিকে বাড়িয়ে দিতে পারি, বুঝতে পারা গেছে? ডান দিকে বাড়াতে পারি, বাঁ দিকে কিছু বাড়ানো যাবে না। তাহলে মনে আছে আগের বার x1 কে কেন্দ্র করে কত লেন্থটা কত হয়েছিল? যে সাব ইন্টারভ্যালটা নিয়েছিলাম, এর লেন্থটা কত হয়েছিল? Delta 1. ডেল্টা 1, এখানে ডেল্টা 2, ডেল্টা 3, এইভাবে। তাহলে এখানে x2 কে কেন্দ্র করে ডেল্টা 2 লেন্থ, x3 কে কেন্দ্র করে ডেল্টা 3, এগুলোর কোনো অসুবিধা হবে না। কিন্তু x1 কে কেন্দ্র করে যে ইন্টারভ্যালটা নিব সেটা ডেল্টা 1 এর লেন্থ নিতে গেলে কিভাবে নেব? কে বলতে পারে? the sub interval চেঞ্জটা বুঝতে পেরেছো কতটুকুটা? the sub interval enclosing the point x1 কিভাবে নেব? x1 a plus delta 1 can be chosen as, কি বললে আরেকবার বলো? a comma a plus delta 1 কারেক্ট, ভেরি গুড, a comma a plus delta 1। আগের বার নিয়েছিলাম x1 minus delta 1/2 থেকে x1 plus delta 1/2, কিন্তু এইবার ওখানে আমাদের একটা সাইড নিতে হবে, তো একটা সাইডের লেন্থে ডেল্টা নিয়ে নেব। তার মানে a থেকে শুরু করে
a প্লাস ডেল্টা 1 বা a মানে x1 একই ব্যাপার x1 থেকে শুরু করে x1 প্লাস ডেল্টা 1। এখানে যদি কেউ a না বলে x1 বলো তাও কোনো অসুবিধা নেই। এখানে ধরো কেউ বললে যে a না বলে স্যার আমি x1 বলবো, কারণ x1 আর a একই, এইভাবে নেব। আর বাকি সব সেম। আমি কি বোঝাতে পারলাম? যদি এরকম কেস হতো বিটা হতো xm, উল্টো কেস, উল্টো মানে বুঝতে পারা গেছে কোন কেসটা? এবার বিটা ধরো xm, ছবি আঁকবো, পরের পেজে আঁকছি। এটা x1, এটা x2, x3, xm minus 1, this is xm। কি করতাম এবার? x1 কে কেন্দ্র করে এনক্লোজার, x2 কে কেন্দ্র করে, x3 কে কেন্দ্র করে xm minus 1, কিন্তু এই লাস্টেরটাকে কেন্দ্র করে কি করে নিতাম বলো? এটা কিভাবে নিতাম কে বলতে পারে? তাহলে ডান দিকে নেওয়া যাবে না, কি নিতে হবে? বাম দিকে xm মাইনাস ডেল্টা m। এটা b, এটা xm, আর এই জায়গাতে নিব xm মাইনাস ডেল্টা m, ডেল্টা m। ডেল্টা m, তাহলে লেন্থটা ডেল্টা m হয়ে যাবে। বাস একই জিনিসটা লিখে ফেলি। তাহলে যদি এটা হয় তাহলে দ্য লাস্ট সাব ইন্টারভাল ঠিক আছে, enclosing xm can be chosen as b minus বা xm দিয়ে করি, xm মাইনাস একই, b আর xm তো সেম, ডেল্টা m থেকে xm। ঠিক আছে? আচ্ছা এইবার তার মানে কেস 2 তে কি কি পসিবিলিটি হতে পারে? কেস 2 তে এই পসিবিলিটি হতে পারে যে এটাই x1, তাহলে কেস 2 তে প্রথমেই লিখে ফেলি, কেস 2 তে পসিবিলিটি হচ্ছে আইদার এটাই x1। কেস 1 এ কি ছিল? কেস 1 এ x1 টা হচ্ছে a এর থেকে বড় হতে হবে আর xm টা b এর থেকে ছোট হতে হবে, তার মানে a আর b এর মাঝখানে এগুলো হতে হবে। কিন্তু কেস 2 তে কি এটা x1 হতে পারে, বা এরকম হতে পারে, এই পসিবিলিটিটা কি সেটা বিটাই xm, বা আরেকটা পসিবিলিটি হতে পারে, কে বলতে পারবে কি সেটা? বা আরেকটা পসিবিলিটি, হ্যাঁ আরেকটা পসিবিলিটি কোনটা? দুটোই, এটাই x1 আর এটা xm, দুটোই হলো, হতে পারে না? দুটো পসিবিলিটি। তখন কি করব? তখন এটা x1 মানে এইভাবে ইন্টারভ্যালটা নিব আর এটাকে এইভাবে নেব, দুটোকে কম্বাইন করে দেবো। তার মানে আইদার এরকম হতে পারে এটা x1 বা বিটা xm বা বোথ। যখন বোথ হবে তখন এরকম ভাবে ফার্স্ট ইন্টারভ্যালটা এইভাবে ধরবো আর লাস্টেরটা এইভাবে ধরবো। বুঝতে পারা গেছে? তাহলে আলাদাভাবে আর বললাম না, মানে প্রসিডিওরটা হচ্ছে যদি এটা x1 হয়ে যায় তাহলে ইন্টারভ্যালটাকে এইভাবে ধরতে হবে, যদি বিটা xm হয়ে যায় তাহলে ইন্টারভ্যালটাকে এরকম ধরতে হবে, আর যদি দুটোই হয়ে যায় তাহলে দুবার ধরবো। ধরার পর মাঝখানে তাহলে বলো কতগুলো সাব ইন্টারভাল থাকবে এই কেসে? আগের বার মনে আছে রিমেইনিং কতগুলো ছিল? m+1। আর যদি এই কেসে হয় মানে এটা যদি x1 হয় তাহলে কতগুলো সাব ইন্টারভাল থাকবে মাঝখানে? রিমেইনিং কতগুলো থাকবে কে বলতে পারে? এখানে কতগুলো সাব ইন্টারভাল থাকবে? -1 স্যার, m মাইনাস ভালো করে বলো। m minus m খানা m, এদের মাঝখানে হচ্ছে m-1 আর লাস্টে একটা। এবার এই সাইড দেখো আগের বার কি ছিল? আগের বার হচ্ছে তাদের মাঝখানে m-1 m খানার আর দুটো সাইডে দুটো, কিন্তু এইবার হচ্ছে এটা তো ফার্স্ট পয়েন্ট, তাহলে এদের মাঝখানে হচ্ছে m-1 আর লাস্টে একটা। এই ক্ষেত্রে দেখো এদের মাঝখানে হচ্ছে m-1 আর এই সাইডে একটা। আর যদি এরকম কেস হয় দু সাইডেই দুটো এন্ড পয়েন্ট তাহলে m-1, তার মানে দুটো পসিবিলিটি, হয় m খানা বা m-1 খানা। যাই হোক, তো আমি জাস্ট এটা বলে রাখলাম তোমাদের, লিখবে এইভাবে ইন এনি কেস, যে কোনো কেস হোক, যা ইচ্ছে হোক, অসুবিধা নেই, প্রসিডিং উইথ দ্য সিমিলার আর্গুমেন্ট, একই রকম ভাবে আমরা প্রসিড করব। ঠিক আছে?
হয়তো এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, এই যে এপসালন বাই তখন হয়তো 2 ইন্টু এম হয়ে যাবে, 2 ইন্টু এম প্লাস 1 হবে না। তো যাই হোক, ওই চেঞ্জগুলো খুব ইজি। তো আর এটা ওইভাবে করার দরকার নেই, যেভাবে লিখছি সেভাবে লিখবে, যে একই আর্গুমেন্ট যদি আমরা নিই তাহলে সেই আর্গুমেন্ট অনুসারে আমরা প্রমাণ করতে পারবো, ইট ক্যান বি প্রুভ দ্যাট f is integrable on closed AB। এই যেটা লিখলাম সেই লেখাটা আগের দিনের মতো, আগের দিন যে থিওরেমটা করেছিলাম সেখানেও কেস 2 তে অ্যাড করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে দিই, এখান থেকে এটা বলা হয়নি যে ইউপিএফ মাইনাস এলপিএফ যদি লেস দ্যান এপসিলন হয় অর এফ ইজ ইন্টিগ্রেবল, প্রথম কেসেও এটা বলে দেবে অন ক্লোজড এবি। ঠিক আছে, তাহলে দেখো কেস 1 আর কেস 2 দুটো কেসেই আমরা বলতে পারি যে এফটা হচ্ছে ইন্টিগ্রেবল। তাহলে এটা গেল হচ্ছে 4 নম্বর থিওরেম। তাহলে কি কি শিখলাম আমরা? 1 নম্বর, এফ যদি মনোটন হয়, কোন একটা এবির ওপর, এফ ইজ ইন্টিগ্রেবল। ঠিক আছে। 2, এফ যদি কন্টিনিউয়াস হয় কোন একটা এবির ওপর, এবি ইন্টারভালের উপর, তাহলে এফ ইন্টিগ্রেবল। একটা জিনিস কি দেখেছো, এই দুটোর ক্ষেত্রে আমি কোথাও বাউন্ডেডটা উল্লেখ করিনি, মনোটনিকের ক্ষেত্রেও বাউন্ডেড উল্লেখ করিনি, কন্টিনিউয়াসের ক্ষেত্রেও বাউন্ডেড উল্লেখ করিনি। কেন? কারণ কোন একটা ফাংশন যদি মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় কোন একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে, তাহলে সেটা বাউন্ডেড হবেই। কোন একটা ফাংশন ধরো এটা ক্লোজড এবি, এখানে মনোটনিক ইনক্রিজিং, ইনক্রিজ করছে, তাহলে এরকম ভাবে যদি ইনক্রিজ করতে থাকে তাহলে এটা তার লোয়ার বাউন্ড, এটা তার আপার বাউন্ড, লাস্ট পয়েন্টটা। যদি মনোটনিক ডিক্রিজ করে, এরকম ভাবে ধরো মনোটনিক ডিক্রিজ করছে, তাহলে এটা তার আপার বাউন্ড ফার্স্ট পয়েন্ট, এটা তার লোয়ার বাউন্ড। বুঝতে পারছি? তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকবেই, সেজন্য আলাদাভাবে বাউন্ডেড বলার দরকার হয় না। যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা জানি না কোন একটা ফাংশন যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে সেটা বাউন্ডেড হয়। তাহলে এই দুটো ক্ষেত্রে বলার দরকার নেই, কিন্তু 3 নম্বর ক্ষেত্রে থিওরেমের স্টেটমেন্টটাতে দেখবে ফাংশনটা আলাদাভাবে বলা ছিল বাউন্ডেড। আর তার পাশাপাশি কি ছিল বলো? এন্ড বাউন্ডেডের পাশাপাশি 3 নম্বর কি ছিল? ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস? ক্লোজ ইন্টারভ্যাল a, b। সব জায়গাতেই কন্টিনিউয়াস না, এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তাই না? তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না যে এফ ইজ কন্টিনিউয়াস এ বি এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর বদলে একবারে বলে দিতে পারি না যে এফ ইজ ডিসকন্টিনিউয়াস? আরো সোজা হবে, এটা না বলে এফ ইজ ডিসকন্টিনিউয়াস কোথায়? at a finite number of points on AB। তাহলে AB এর উপর যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এ ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমরা কি দেখেছিলাম? এফটা ইন্টিগ্রেবল। আর আজকে 4 নম্বর থিওরেম কি দেখলাম? এফ যদি বাউন্ডেড হয় অন ক্লোজড এবি। বাউন্ডেড এই দুটো ক্ষেত্রে কিন্তু বাউন্ডেডটা বলে দিতে হবে, এই দুটো ক্ষেত্রে বলার প্রয়োজন হয় না, কারণ মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হলে বাউন্ডেড হয় আর কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হয়। কিন্তু পিস মানে এটাকে বলে ডিসকন্টিনিউটি এট এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। এই ডিসকন্টিনিউটি হলে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি হলে বাউন্ডেড নাও হতে পারে। আর এফ ইজ বাউন্ডেড অন এবি আর এফ ইজ ডিসকন্টিনিউয়াস ক জায়গায় বলো? আজকে থিওরেমটা কি দেখলাম? ফাইনাইট at an infinite set, তার মানে ইনফাইনাইট জায়গায়, infinite number of points at an infinite set s such that যাতে করে s dash টা ফাইনাইট, এটাতে মাথায় থাকবে। তাহলে আমরা কি দেখলাম? তাহলেও আমরা দেখলাম f টা হচ্ছে ইন্টিগ্রেবল অন ক্লোজড ab। ঠিক আছে, ক্লিয়ার?
এবার কিছু উদাহরণ আমরা দেখবো আজকে, এই চারটে থিওরেমের কিছু এক্সাম্পলস। এই এক্সাম্পলস গুলো আমরা একটা একটা করে করব। 1 নম্বর এক্সাম্পল ফার্স্ট দেখো, এবার তোমরা ব্যাপারটা খুব ইজি মনে হবে। ধরো fx কে বললাম বক্স এক্স, মনে আছে এটা গ্রেটেস্ট ইন্টিজার, ইন্টারভালটা নিলাম 0 থেকে 2। কে বলতে পারে ফাংশনটা কিভাবে ভাঙবে? বলো ফাংশনটা কিরকম ভাবে ভাঙবে? এরকম একটা ফাংশন দিলাম, যখন x এর মান ক্লোজ 0 থেকে ওপেন 1 তখন কত হবে? ফাংশনের ভ্যালু 0। যখন ওপেন 1 থেকে সরি ক্লোজড 1 থেকে ওপেন 2 1 হবে। 1। এগুলো সব জানা জিনিস, কিন্তু এগুলো যখন লিমিট পড়েছি অনেকবার ডিসকাস করেছি এই জিনিসগুলো। আর একটা পয়েন্ট আমাদের দরকার, কেন বলো তো? এখানে ইন্টারভালটা হচ্ছে ক্লোজ 0 থেকে 2, এক্স গুলো ক্লোজ 0 থেকে ওপেন 2 অবধি নিয়েছি, তার মানে কোন পয়েন্টটা বেঁচে আছে? 2 পয়েন্টটা। 2 এর জন্য কত হয় জানো? 2। কেউ ছবি আঁকতে পারবে ফাংশনটার? পারবে কেউ ছবি আঁকতে? ফাংশনটা যদি ছবি আঁকি, ছবি আঁকবো। এটা 0 1 2, 0 থেকে 2 x। আচ্ছা, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, মানে fx অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। আচ্ছা, এখানেও হচ্ছে 1, এখানেও 2, এরকম। যখন x এর মান 0 থেকে ওপেন 1, ফাংশনের ভ্যালু 0, তাহলে x যখন 0 থেকে ওপেন 1 এর আগে অবধি ফাংশনের ভ্যালু 0। ক্লিয়ার? লাল কালি দিয়ে ফাংশনটা আঁকছি। যখন x এর মান ক্লোজড 1 থেকে ওপেন 2 তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 1। ক্লোজড 1, এই যে ক্লোজড 1 থেকে ওপেন 2, তার মানে ক্লোজড 1 থেকে যখন ওপেন 2 তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 1। দেখো ফাংশনটা 1 অবধি আসছে, এই যে এখান থেকে শুরু করে 1, এই এর আগে অবধি, এখান থেকে ক্লোজড 1 থেকে। আর যখনই x এর মান 2 তখন ফাংশনটা 2, তাহলে x যখন 2 তে গেল ফাংশনটা 2, জাস্ট একটা পয়েন্ট 2। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে 2। তাহলে এইবার বলো ফাংশনটা কি কন্টিনিউয়াস? ছবিটা যে আঁকলাম, এই যে এখান থেকে শুরু হয়েছে 0 থেকে, যাচ্ছে 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 যাচ্ছে, জাম্প, একে জাম্প করে গেল, আবার যাচ্ছে 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 যাচ্ছে, 2 এ জাম্প। এখানে ফাংশনটা কি কন্টিনিউয়াস? না স্যার, না স্যার, কোথায় কোথায় ডিসকন্টিনিউটি আছে? 1 পয়েন্টে আর 2 পয়েন্টে। আর 2 পয়েন্টে। কেন? 1 এর দেখো, এটা 1, এটাকে বলে জাম্প। আমি তো এখনো ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করিনি, ডিসকন্টিনিউটি নিয়ে আরো আলোচনা করব। 1 এর বাঁ দিকে ফাংশনটা এরকম, আর 1 এর ডান দিকে ফাংশনটা আবার এরকম, তার মানে জাম্প হয়ে যাচ্ছে না, হঠাৎ করে জাম্প। লেফট থেকে রাইটে, এটাকে বলে লেফট থেকে রাইটে জাম্প। দেখো জাম্প, এখান থেকে চলছিল চলছিল চলছিল, ঠিকঠাক চলছে, 1 এর আগে অবধি ঠিক আছে, যেই 1 এর পরে গেল অমনি জাম্প হয়ে গেল, বা 1 হয়ে গেল জাম্প। আবার এই অবধি 2 অবধি ঠিক ছিল, 2 এর আগে অবধি ঠিক ছিল, যেই 2 হলো জাম্প। তার মানে ডিসকন্টিনিউটি হচ্ছে। কোন জায়গায় ডিসকন্টিনিউটি? at x equal to 1 and x equal to 2। ক জায়গায় ডিসকন্টিনিউটি বলো? 2 জায়গায়। তাহলে therefore f is continuous on close 0,2 except for, ক জায়গায়? except for a finite number of points, না দুটো পয়েন্ট, হ্যাঁ স্যার, ব্র্যাকেটে দিয়ে দাও দুটো পয়েন্ট। তাহলে কি বলতে পারি এই থিওরেম অনুসারে? ইন্টিগ্রেবল, fx টা ইন্টিগ্রেবল হবে। তাহলে f is ইন্টিগ্রেবল। কোথায়? বারবার করে বলেছি, শুধু ইন্টিগ্রেবল বলে ছেড়ে দিলে হবে না। কোথায় ইন্টিগ্রেবল? অভ্যাসটা যাতে না, ক্লোজ ইন্টারভ্যাল ab ক্লোজড ইন্টারভাল ab 0,2 0,2 তে। বুঝতে পারা গেছে? তাহলে এক লাইনে
জাস্ট এই জিনিসটা চেক করে বলতে পারলাম। আচ্ছা, এই যে ফাংশনটার ছবি এঁকেছি, এই ফাংশনটার ছবিটার সঙ্গে কারোর সিমিলারিটি খুঁজে পাচ্ছ? কোনো কিছু মানে কোনো বাস্তব কোনো কিছুর ছবি, মানে আরো ভালো করে বোঝাই, ধরো এরকম ব্যাপারটা, ফাংশনটা আমি একটু বড় ইন্টারভাল নিলাম, ঠিক আছে, ইন্টারভালটা একটু বড় হলো, ধরো ইন্টারভালটা বললাম এখানে 0, এখানে ধরো 1, এখানে 2, এখানে 3, এখানে 4 চলছে, ঠিক আছে, এখানে ধরো 1, 2, 3, তারপরে উপরে 4। তো দেখো 0 থেকে যখন 1 হচ্ছে তখন ফাংশনটা 0 থেকে 1 এর আগে অবধি ফাংশনটা 0 এই জায়গায়। যখনই 1 থেকে 2 এর আগে অবধি তখন ফাংশনটা এরকম। যখনই 2 থেকে 3 এর আগে অবধি ফাংশনটা এরকম। যখনই 3 থেকে 4 এর আগে অবধি ফাংশনটা এরকম। 4 এ আবার এরকম। এই ফাংশনটা যেরকম ছবিটা আঁকলাম আমাদের সিঁড়ির ধাপের মতো। সিঁড়ির ধাপের মতো, খুব পরিচিত একটা ছবি এটা, সিঁড়ির ধাপের মতো। হ্যাঁ, যদি আমরা এইভাবে সিঁড়িটা এরকম ভাবে যদি নিই তাহলে এটা সিঁড়ির ধাপের মতো করি না আমরা এরকম ভাবে। যাই হোক, আমি ডট ডট দিয়ে জাস্ট সিঁড়িটা আঁকার জন্য ভাবলাম। সেই জন্য এটাকে না অনেক সময় বলে স্টেপ ফাংশন। স্টেপ মানে বুঝতে পারা গেছে? সিঁড়ির ধাপ, স্টেপ ইংলিশে বলে, বুঝতে পারা গেছে? স্টেপ ফাংশন কেন বলি আমরা? সিঁড়ির ধাপের মতো। যখনই সিঁড়ির ধাপের মতো ফাংশন হবে তখনই মাথায় রাখতে হবে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউটি আছে। ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে। যদি কোন একটা ফাংশনের ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি থাকে তাকে আরেকটা নাম দেওয়া হয়, বলা হয় পিস ওয়াইজ কন্টিনিউয়াস। কি বলা হয় তাকে? পিস ওয়াইজ কন্টিনিউয়াস, ঠিক আছে। পিস ওয়াইজ মানে পিস ওয়াইজ কন্টিনিউয়াস মানে এই জায়গাতে কন্টিনিউটি, আবার ডিসকন্টিনিউটি, আবার এই জায়গাতে কন্টিনিউয়াস, আবার এই জায়গাতে কন্টিনিউয়াস, আবার এই জায়গাতে পিস পিস করে। এটা একটা পিস, এই পিসে আবার এই পিস, সেকেন্ড পিস, থার্ড পিস, ফোর্থ পিস, এরকম। এইটা একটা পিস, এটা একটা পিস, আবার ধরো এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যদি শেষ না হতো তাহলে আরেকটা পিস। তাহলে এই ফাংশনটাকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস বলে। কাকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস বলে? যদি কোনো একটা ফাংশন ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি হয় তাহলে সেই ফাংশনটাকে পিস ওয়াইজ কন্টিনিউয়াস বলা হয়। কেন? পিস পিস করে কন্টিনিউয়াস, এই জায়গায় কন্টিনিউয়াস, আবার গ্যাপ, আবার এই জায়গায়, আবার গ্যাপ, আবার এই জায়গায়, আবার গ্যাপ, পিস পিস করে। বুঝতে পারছি? তাহলে এখানে কন্টিনিউয়াস, 1 এ ডিসকন্টিনিউটি। তাহলে যদি বলি কোথায় কোথায় কন্টিনিউয়াস, 0 থেকে 1 এর মধ্যে কন্টিনিউয়াস, এই জায়গায় কন্টিনিউয়াস, এখানে ডিসকন্টিনিউটি বাদ, আবার এখানে কন্টিনিউয়াস 1 বাদ দিয়ে, আবার এখানে ডিসকন্টিনিউটি 2 এ বাদ, আবার এখানে কন্টিনিউয়াস, আবার 3 এ বাদ। তাহলে দেখো তো পিস ওয়াইজ হচ্ছে কিনা, পিস পিস করে। এটা পিস, এটা একটা পিস, এটা একটা পিস, এটা একটা পিস। সেই জন্য স্টেপ ফাংশন, ফাংশনটাকে স্টেপ ফাংশন বলা হয়, আর কন্টিনিউটিটাকে পিস ওয়াইজ কন্টিনিউটি বলা হয়। এটা মাথায় রেখো। ক্লিয়ার? বুঝতে পারলাম? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এক্সাম্পল 2, 2 নম্বর এক্সাম্পল, ঠিক আছে? বলছিলাম 0 থেকে যদি, হ্যাঁ বলো বলো। 0 থেকে 0 থেকে ক্লোজ ইন্টারভ্যাল যদি ইনফাইনাইট অবধি থাকে তাহলে স্টেপ ফাংশন। ও মানে পরের কেসটা বলছো? সে আসছি আমি আস্তে আস্তে আসছি। ইনফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি থাকলে কি হবে, তো আমি আস্তে আস্তে আসছি, ঠিক আছে। আমি আরো উদাহরণ দিই। তাহলে দেখো এখন যে উদাহরণটা দিলাম সেটা তো শুধুমাত্র ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি দিলাম, 2 জায়গায় বা 3 জায়গায় বা 4 জায়গায়, যাই হোক ফাইনাইট জায়গায়, 1 জায়গায় 2 জায়গায়, এরকম ফাইনাইট, যেরকম ভাবে ইন্টারভাল দেবো সেরকম জায়গায় ডিসকন্টিনিউয়াস। কিন্তু এবার যদি ইনফাইনাইট জায়গায় থেকে তারও উদাহরণ দেবো, তার আগে আমি আরেকটু আসি। আচ্ছা, ধরো আমি একটা ফাংশন নিলাম fx, ভালো করে দেখো, সিগনাম এক্স, মনে আছে সিগনাম ফাংশনটা আমি এর আগে আলোচনা করেছিলাম। ইন্টারভালটা দিলাম -2 থেকে 2, ক্লোজড আর বাউন্ডেড কিনা কে বলতে পারে? fx এর ভ্যালু কত হয়? সিগনাম এক্স মানে জানা আছে না ভুলে গেছো? সিগনাম এক্স মানে কে বলতে পারে? -1 0 আর 1 হয় -1 1 যখন এক্স পজিটিভ, এক্স পজিটিভ মানে এক্স পজিটিভ মানে ওপেন 1 থেকে ক্লোজ 2, 0 সরি ওপেন 0 থেকে ক্লোজ 2, 0 যখন x 0, -1 যখন x নেগেটিভ, x নেগেটিভ মানে
-2 থেকে ওপেন 0 মনে পড়ছে সিগনাম এক্স মানে কি এই যে বলেছিলাম না mod x বাই এক্স যখন এক্সটা নন জিরো আর এক্স যখন জিরো তখন জিরো তাহলে এক্স যদি পজিটিভ হয়ে যায় তাহলে mod xটা হয়ে যায় এক্স তাহলে এক্স বাই এক্স হয়ে যাবে 1 আর এক্সটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে mod xটা হয়ে যাবে -x বাই এক্স মানে -1 এই যে তো আমাকে বলো এই ফাংশনটার ছবি যদি আঁকি কিরকম হবে ইন্টারভালটা নিচ্ছি -2 এটা ধরো 0 এটা +2 কে বলতে পারে ছবি কিরকম হবে বলো প্রথমে -2 থেকে যখন 0 তখন কি হবে -2 থেকে যখন 0 তখন কি হবে বলো ওপেন 0 -1 এর নিচে নেগেটিভে -1 যখন 0 তখন 0 এই যে 0 আর যখন 0 থেকে 2 তখন +1 কত জায়গায় ডিসকন্টিনিউটি আছে 0 ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কত জায়গায় at x = 0 তে ডিসকন্টিনিউটি এই জায়গাতে ডিসকন্টিনিউটি আছে তার আগে অবধি দেখো 0 এর আগে অবধি এরকম ছিল লেফট থেকে 0 তে জাম্প হলো আবার জাম্প হলো 0 এর পরে মানে 0 দুবার জাম্প হয়েছে একবার এখানে এটাকে বলে লেফট এটাকে রাইট বাঁ দিক থেকে জাম্প আবার জাম্প 0 তে 0 এর কাছাকাছি দুবার জাম্প তাই টোটাল জাম্প হচ্ছে এতটা এখান থেকে এখানে এখান থেকে এখানে যাই হোক তো বোঝাই যাচ্ছে তাহলে f হচ্ছে সব জায়গাতে কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস তাহলে কি বলতে পারি f is integrable on close 0 comma সরি on হচ্ছে কোথায় -2 2 এই ফাংশনটাকে কি বলা হয় স্টেপ ফাংশন দেখো এই যে সিরির মতই তো এটাও পিসওয়াইজ কন্টিনিউয়াস এটাও মাথায় রাখতে হবে পিসওয়াইজ মানে এক জায়গাতে ডিসকন্টিনিউটি এটাও পিসওয়াইজ পিস করে কন্টিনিউয়াস আচ্ছা কাউকে যদি কোনো দিন আমি বলি ধরো আমি কাউকে বললাম এই যে আগেরটা যে এই জায়গাতে ফাংশনটা ইন্টিগ্রেবল তো এটা তো সবাই বলে দিতে পারছো দেখো যেটা আবার বলছো সেটা মাথায় রেখো ফাংশনটা ইন্টিগ্রেবল 0 থেকে 2 এ তাহলে ফাংশনটা যদি ইন্টিগ্রেবল হয় কাউকে বললাম ইন্টিগ্রেশন 0 to 2 box x dx বের করো পারবে কত হবে কোনোদিন করেছো উচ্চ মাধ্যমিকে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ভেঙে 0 থেকে দিতে 2 হবে box x dx করেছো হ্যাঁ স্যার ছিল আচ্ছা দুটো পার্টে ভেঙে হ্যাঁ দুটো পার্টে ভেঙে দুটো পার্টে ভেঙে দিতে হয় আরেক দুটো পার্টে ভেঙে দিতে হয় 0 থেকে 1 1 থেকে 2 করা যাবে অসুবিধা নেই এটা কিন্তু ইন্টিগ্রেবল যদি আমি বলি যে এটাকে ইন্টিগ্রেশন করো সিগনাম x টাকে এখনই তো শিখে গেলাম যে -2 থেকে 2 তে সিগনাম x টা ইন্টিগ্রেবল তাহলে এটাকে যদি ইন্টিগ্রেবল করতে হয় এটাকেও কি করব -2 থেকে 0 0 থেকে 2 কারেক্ট -2 থেকে 0 অসুবিধা নেই করা যাবে তাহলে এগুলো করা যাবে আমি এটা বলছি এবার কত হবে করলে সেটা তো তোমরা বের করতে পারবে যাই হোক সেটা নিয়ে আমি পরে আবার ডিটেইলসে আরো আলোচনা করব ছবিটা বুঝতে পারছো কিনা ছবি দেখলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যায় দেখো আমি কত সুন্দরভাবে এই জিনিসগুলো যে ছবি তৈরি করছি এই ছবিগুলো দেখলে কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু যাই আমি করাই সমস্যা তৈরি হবে এক্সাম্পল 3 নেক্সট ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি আমরা দুটো এক্সাম্পল দেখলাম এবার 3 নম্বর একটা ফাংশন f ডিফাইন করছি ক্লোজ 0,1 এ ভালো করে দেখো ইন্টারভ্যালটা হচ্ছে ক্লোজ 0,1 কিভাবে ডিফাইন করছি f0 টা 0 ঠিক আছে f0 হচ্ছে 0 আর fx 0 বাদ দিয়ে বাকি জায়গায় -1 হোল টু দি পাওয়ার r -1 কোথায় যেখানে 1/r+1 ভালো করে দেখতে হবে লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 1/r যেখানে r এর মান হচ্ছে 1 2 3 ডট ডট চলতেই আছে চলতে থাকবে এই যে ফাংশনটা যে আমি দিলাম এই ফাংশনটার ছবি আঁকবো সবার আগে তো
তো ছবিটা তো আমি আঁকবো, কিন্তু ছবিটা আঁকতে গেলে ফাংশনটার তো মানগুলো দরকার, ভ্যালুগুলো। তাহলে এই ফাংশনটার ভ্যালু বের করছি। ফাংশনটা 0 থেকে 1 এ, ঠিক আছে? এটা 0, এটা 1, ঠিক আছে? আচ্ছা, 0 তে ভ্যালু কত দিয়ে দিয়েছি, তাহলে 0 পয়েন্টে ভ্যালু 0, এই যে 0 তে 0 ভ্যালু লাল কালি দিয়ে আঁকলাম। আচ্ছা, 0 বাদ দিয়ে বাকি জায়গায় ভ্যালুগুলো দেখো কিরকম ভাবে দিয়েছে। বাকি জায়গায় দিয়ে দিয়েছে আর এর মান যখন 1 2 3 ডট ডট করে যা ইচ্ছা হতে পারে, এক্স যদি 1/r+1 থেকে 1/r এ থাকে, 1/r+1টা ওপেন আর 1/rটা ক্লোজড, এক্স এর মান যদি এই জায়গা থেকে এই জায়গায় থাকে, তাহলে fx এর মানটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার r-1। ধরো আর এর মান 1, সাপোজ আর এর মান যদি 1 হয়, fx কি হবে পরে আসছি। আগে তোমরা বলো x টা কোথায় থাকবে আর এর মান 1 হলে? 1/2 ওপেন 1/2 থেকে ক্লোজ 1 ওপেন 1/2 থেকে, আর এর মান যদি 1, তাহলে আর এর জায়গায় 1 বসাও, এখানে 1, এখানে 1। ওপেন হাফ থেকে 1 ক্লোজড, এটা হাফ। ওপেন হাফ থেকে 1 ক্লোজড, বলো ভ্যালু কত হবে এখানে? এবার আর এর মান 1 বসিয়ে দাও। আর এর মান 1 বসালে -1 এর পাওয়ার 0, -1 এর পাওয়ার 0 মানে কারোর পাওয়ার যদি 0 হয়ে যায় কত হয়? 1। তাহলে হাফ থেকে যখন 1 তখন 1, তাহলে ওপেন হাফ থেকে যখন ক্লোজড 1 তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই অবধি ক্লিয়ার? নেক্সট, আর এর মান 2 বসাও, fx পরে আসছি। আচ্ছা, এই বারবার করে fx আর লেখার দরকার নেই, জাস্ট এখানে ইকুয়াল টু করে লিখে দিই। আগে বলো x কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জে থাকবে? 1 এর 3 থেকে ওপেন 1/2 থেকে ক্লোজড 1/2 ক্লোজড 1/2, ভেরি গুড। ওপেন 1/3 থেকে ক্লোজড। আর fx এর মান কত হবে x যখন এখানে থাকবে তখন? -1 আর এর মান 2, তাহলে আর এর মান যদি 2 হয়, -1 এর পাওয়ার 1, -1 এর পাওয়ার 1 হলে -1, ভেরি গুড। তাহলে 1 এর 3 থেকে 1 এর 2, 1 এর 3 ওপেন থেকে 1 এর 2 ক্লোজড। মোটামুটি একটা কাজ করি আমরা এটাকে নিয়ে নিই 1 এর 3, 1/3 ভাগ, ঠিক আছে? এই জায়গা থেকে যখন এই 1 এর 3 থেকে 1 এর 2 এ থাকবে তখন এটা হবে -1, -1 মানে নিচে এখানে, মানে +1 যদি এই ডিসটেন্স ধরি, -1 এরকম ডিসটেন্স ধরছি, ঠিক আছে? মোটামুটি এরকম। আচ্ছা, নেক্সট আর এর মান 3 হলে, এটা হয়ে গেল। এবার আর এর মান 3 কত হবে fx? x এর কোন মানের জন্য বোঝা যাচ্ছে? এবার 1 এর 4 থেকে 1 এর 3 কত হবে বলো, ভ্যালু কত? 1 1। তাহলে কত হবে এই জায়গায়? এটা ধরো 1 এর 4, এই জায়গায় ধরো 1 এর 4, তাহলে 1 এর 3 থেকে 1 এর 4 এ হবে হচ্ছে 1। আবার এরপরে আবার -1 কোন জায়গায়? 1 এর 5 থেকে 1 এর 4, আবার -1। 1 এর 5 মানে এই জায়গা ধরো, এই জায়গা, আবার +1 এখানে, আবার -1। আরো তো ইন্টারভাল তো চলতে থাকবে এরকম, আস্তে 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 চলতে থাকবে। আর 0 তে 0, দেখো ইন্টারভাল গুলো চলছে 1 এর 5 থেকে 1 এর 4, 1 এর 6 থেকে 1 এর 5, এইভাবে আস্তে আস্তে চলছে। এই যে 1 এর 4 থেকে 1 এর 3, তারপরে কি হবে? তারপরে এরকম হবে যে 1 এর 5 থেকে 1 এর 4, তারপরে 1 এর 6 থেকে 1 এর 5, আস্তে 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 ছোট হবে, ছোট 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 ছোট, মানে বুঝতে পারা গেছে এই জায়গাটা তাহলে কিরকম তৈরি হবে ব্যাপারটা? ছোট 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 ডটের মতো হয়ে যাবে, প্লাস বিন্দুর মতো। তাহলে কে বলতে পারে ফাংশনটা কতগুলো জায়গায় ডিসকন্টিনিউটি আছে? স্যার ইনফাইনাইট। ইনফাইনাইট জায়গায়। কোন কোন জায়গায়? জায়গাগুলো বলতে হবে। হাফে, হাফের আগে হচ্ছে এখানে, হাফের পরে হচ্ছে এখানে, দেখো হাফ থেকে হাফের আগে এখানে 1 এর 3 এ, সব জায়গায় 1/3 তে 1 বোঝা যাচ্ছে যে হাফ, হাফের দেখো বাঁ দিকে যখন x যখন হাফের থেকে বড় তখন 1, আর x যখন হাফের থেকে ছোট তখন -1, তার মানে জাম্প হয়ে গেল। 1 এর 3 দেখো, x যখন 1 এর 3 এর থেকে বড় তখন -1, আর যখন 1 এর 3 এর থেকে ছোট তখন +1, তার মানে 1 এর 3 এর ডিসকন্টিনিউটি। সিমিলারলি 1 এর 4 এর ডিসকন্টিনিউটি। তাহলে কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস? if is discontinuous on কোথায় কোথায়? s,
হাফ, 1/3, 1/4 ডট ডট চলতে থাকবে। কিন্তু এস ড্যাশ কি কে বলতে পারে? এই সেটের ডিরাইভ সেট কে? 0 স্যার। ফাইনাইট সেট। তাহলে এফ ইজ বুঝাতে পারলাম? অন 0 থেকে 1। এখানে হয়তো 1 নেই, কিন্তু অসুবিধা নেই, 1 থাকলেও কি না থাকলেও কি, 1 বাদ দিয়ে বাকি এদের ডিরাইভ সেট হচ্ছে 0 হবে। তাহলে এফ হচ্ছে ইন্টিগ্রেবল। কেন? ইনফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি হওয়া সত্ত্বেও তার ডিরাইভ সেটটা ফাইনাইট। দেখো বোঝাতে পারলাম কিনা। আর আচ্ছা, এই যে 3টে এক্সাম্পল যে করালাম, একটা জিনিস কি লক্ষ্য করেছো? 3টে এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু ফাংশনটা বাউন্ডেড, ফাংশনটা কিন্তু একটা লিমিট অবধি যাচ্ছে। ফার্স্ট এক্সাম্পলটা দেখবে যখন ওই যে সিভি বক্স, যেটা আমি গ্রেটেস্ট ইন্টিজার, সেটা দেখবে ফাংশনটা 2 অবধি যাচ্ছে। যখন সিগনাম, তখন ফাংশনটা -1 থেকে 1 অবধি যাচ্ছে, মানে লোয়ার বাউন্ড হচ্ছে -1, ইনফিমাম, আর সুপ্রিমাম হচ্ছে +1। গ্রেটেস্ট ইন্টিজারের ক্ষেত্রে 0 থেকে 2 অবধি যাচ্ছিল, তাই না? আর এর আগে জাস্ট আগের প্রিভিয়াস এক্সাম্পলের ক্ষেত্রে লোয়ার বাউন্ড হচ্ছে -1, আপার বাউন্ড হচ্ছে 1। তাহলে লোয়ার আর আপার দেখো -1 আর 1, তার বাইরে যেতে পারে না। তার মানে সুপ্রিমাম হচ্ছে 1, ইনফিমাম হচ্ছে -1। তাহলে বাউন্ডেড জিনিসটাও কিন্তু চেক করে নিতে হবে, ঠিক আছে? ওটাও চেক করে নেওয়া ভালো। এগুলো খুব সিম্পল, এগুলোতে চেক করার কিছু নেই, এগুলো খুব অবভিয়াস, কিন্তু তোমরা বাউন্ডেড জিনিসটা এটা কিন্তু মাথায় রাখবে। একমাত্র যদি কন্টিনিউয়াস হয় আর মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় তাহলে বাউন্ডেডনেসটা দরকার নেই, কিন্তু আদারওয়াইজ বাউন্ডেডনেসটা কিন্তু প্রয়োজন আগের থেকে, ঠিক আছে? ভেরিফাই করে নেওয়া নিজেরা। আরেকটা ফাংশন দিচ্ছি, let f be defined on close 0, 1 by f0 is equal to 0, ভালো করে দেখো, and fx equal to 1/2 to the power n minus 1, যেখানে 1/2 to the power n less than x less than equal to 1/2 to the power n minus 1। n এর মান বলে দিচ্ছে 1, 2, 3 ডট ডট। ফাংশনটাকে ভালো করে দেখো, ঠিক আছে? আচ্ছা, ফাংশনটা ছবি আঁকবো। This is 0, this is our 1, মাঝ পয়েন্ট হাফ। 0 তে ফাংশনের ভ্যালু কত? 0। এইবার ফাংশনটা দেখো একটু অন্যরকম ভাবে দিয়েছে, আগের মতোই। তাহলে প্রথমে n এর মান 1 ধরি, এই যে কে বলতে পারে fx কত হবে পরের ব্যাপার, আগে রেঞ্জটা বলো, x এর রেঞ্জ কত হবে? ওপেন 1/2 থেকে ক্লোজড 1। ওপেন n এর মানে 1, তাহলে ওপেন 1/2 থেকে n এর মানে 1, ক্লোজড 1। ভেরি গুড। ঠিক আছে? আর fx এর মান, n এর মান যদি 1 বসাই, 1 1/2 to the power 0, that is 1। আচ্ছা, নেক্সট n এর মান 2, বলো। এটা হচ্ছে 1/4 নাকি? 2 স্কয়ার মানে 4, সেখান থেকে 1/2, fx এর ভ্যালু কত? হাফ হাফ। আচ্ছা, n এর মান 3, 1/2 কিউব, দ্যাট ইজ 1/8 থেকে 1/2 স্কয়ার, দ্যাট ইজ 1/4, fx এর মান 1/4 1/2, 1/4, 1/2 স্কয়ার, কারেক্ট। নেক্সট 1/2 কিউব, 1/16 থেকে 1/8 অবধি চলতে থাকবে। ছবি আঁকবো কি করে? এক কাজ করি, সবার আগে আমরা এরকম ভাবে জায়গাটা নিয়ে নিই। এটা হচ্ছে 1/4, তারপরে 1/4 থেকে তার আবার হাফ 1/8, তার হাফ 1/16, যাই হোক। তো আমরা প্রথমে দেখছি তাহলে যখন 0 তে 0 হলো, আচ্ছা হাফ থেকে যখন 1 তখন 1, এই জায়গায় 1। আচ্ছা, যখন 1/4 থেকে 1/2 তখন হচ্ছে হাফ, অর্ধেক।
যখন 1/8 থেকে 1/4 তখন হচ্ছে 1/2 স্কোয়ার, আরো অর্ধেক 1/4, 1/2 স্কোয়ার মানে 1/4, এই জায়গায় 1/4। তাহলে আবার যখন 1/16 থেকে 1/18, 1/8 তারও অর্ধেক, আরো যখন ছোট তারও অর্ধেক, আরো যখন ছোট তারও অর্ধেক, করতে করতে 0-র দিকে যাবে। বুঝতে পারা গেছে ফাংশনটা? বলো ক জায়গায় ডিসকন্টিনিউ। আচ্ছা তার আগে ফাংশনটা কি বাউন্ডেড এটা চেক করে নাও। ফাংশনটা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড এটা চেক করে নিবে। এর আগে তো আমি তিনটের ক্ষেত্রে করাইনি, এটার ক্ষেত্রে যাই হোক বলে দিচ্ছি। বলো এই ফাংশনটা কি বাউন্ডেড? হ্যাঁ স্যার, আপার বাউন্ড 1 f is bounded on close 0,1। আপার বাউন্ড হচ্ছে 1, এই যে 1, এটা 1 হচ্ছে আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ড কে বলতে পারে? 0 0 হবে। ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। ডিক্রিজিং। আস্তে আস্তে বাড়ছে না কমছে? হ্যাঁ বাড়ছে না কমছে? ডিক্রিজিং। ইনক্রিজ করছিল, বাড়ছে। তুমি এখান থেকে লক্ষ্য করছো কেন? মানে এই দিক থেকে লক্ষ্য করলে লক্ষ্য করে দিবে। তো ইনক্রিজিং দিয়েও বলা যায়, মানে সবসময় ব্যাপারটাকে যে ইনফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি ওটা দেখাতেই হবে তার কোনো মানে নেই। ফাংশনটাকে এভাবে বলা যায় ফাংশনটা ইনক্রিজ করছে, আস্তে আস্তে ভ্যালুটা বাড়ছে, যত জিরোর কাছাকাছি যাচ্ছ তত ছোট হচ্ছে, আস্তে আস্তে ভ্যালুটা বাড়ছে। ইনক্রিজিং এভাবে বলা যায়, এক লাইনে বলা যায় ফাংশনটা ইনক্রিজিং, ফাংশনটা ইন্টিগ্রেবল। নট নেসেসারি যে আমাকে পিস মানে এই ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলতে হবে। যাই হোক আমি এটা বললাম, কিন্তু এটাও মাথায় রেখো অনেক রকম ভাবে বলা যায় একটা ফাংশন ইন্টিগ্রেবল কিনা। এই চারটে থিওরির মধ্যে যে কোনোটা অ্যাপ্লাই করা যায়, যেটা তোমাদের মনে হবে সুবিধে। as f is discontinuous, ঠিক আছে? কোথায় ডিসকন্টিনিউয়াস? at, আচ্ছা at না বলে অন বলে দিই, অন s, s এ মানে কারা থাকবে? s এ কারা থাকবে? ক জায়গায় ডিসকন্টিনিউয়াস বলো? হাফে, এই যে হাফ, তারপর 1/4 এর আগে আর 1/4 এর পরে দেখো জাম্প করেছে, তারপর 1/8 এ, 1/16 এইভাবে। তার মানে এই সেটটাতে 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2 টু দি পাওয়ার 4, এই সেটটাতে such that কে বলতে পারে এই সেটের ডিরাইভ সেট কত? 0 একই রকম, ওই 1, 1/2 এরকমই, আস্তে আস্তে এটা 0, এর ডিরাইভ সেট 0। ফাইনাইট, তাহলে কি বলতে পারি? therefore f is integrable on closed table। ঠিক আছে, ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম কি? আচ্ছা এটা গেল হচ্ছে। নেক্সট আমরা একটা অঙ্ক করি, ঠিক আছে? এর আগের দিনে আমি কিছু অঙ্ক ভেবেছিলাম দেবো, সেই অঙ্কটা দেওয়া হয়নি। আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, তো তোমাদের বাড়ির কাজ আরো অঙ্ক থাকবে। হ্যাঁ বলো। স্যার বলো। বলছি যে এই অঙ্কগুলো যদি এক্সামে দেয় তো আমাদেরকে কি এভাবে ছবি এঁকে দেখাতে হবে? না না, ছবি আঁকার জন্য তোমাদের সুবিধার্থে ছবি আঁকতে হবে না। তুমি কি ভালো আর্টিস্ট, ভালো আঁকো? যদি খুব ভালো আঁকো তাহলে না আঁকা, নিজের আঁকা প্রদর্শন করা, না স্যার না, তাহলে না। দরকার নেই। আর যদি মনে করো যে এঁকে দিই স্যার, খারাপ আঁকলেও আমি আঁকবো, তাহলে আঁকবো। আর যদি মনে করো যে খুব ভালো আঁকো যারা, স্যার আঁকবোই, আমি দেখাবো আমি কত ভালো আঁকি, তাহলে আঁকতে পারো। এটা তোমাদের বোঝার জন্য, এগুলো এগুলো তোমাদের বোঝার জন্য। আমি কিন্তু এটা মানে পরীক্ষার হলে যেরকম আঁকতে হবে তার কোনো মানে নেই। পরীক্ষা হলে আঁকার দরকারই নেই, যদি তোমরা বুঝে যাও উইদাউট মানে ড্রয়িং পিকচার যদি তোমরা বুঝে যেতে পারো তাহলে ইট ইজ ভেরি গুড। আর আদারওয়াইজ না স্যার, ছবি এঁকে করলে তোমাদের সুবিধার মানে সুবিধা হয় বলে আমি ছবিটা আঁকি, বুঝতে পারছো? আঁকতে পারো। স্যার মানে ফাংশনটা ইনক্রিজিং বলবো আমি, তো এমনিতেই তো বলে দেওয়া যাবে না, কিছু দেখা মানে নিচ থেকে ওপর থেকে নামবো না তো, ওপর মানে তো হাফ থেকে 1 থেকে নামবো না, আমরা তো নিচ থেকে নামবো। অ্যাকচুয়ালি মানে দেখো ফাংশন সবসময় ছোট থেকে বড়ই করতে হয়, কিন্তু এখানে যেহেতু উল্টো ভাবে দিয়েছে বলে আমরা উল্টো ভাবে করলাম। এই ফাংশনটা ডিফাইন করার পরেই বলে ফাংশনটা ইনক্রিজিং বলে দিলেই হবে, ছবি এঁকে দেখানোর দরকার নেই। তবে ছবি অনেকে আঁকে তার বুঝার সুবিধার্থে, সে পরীক্ষার হলে মনে করে যে আমি যদি ছবি আঁকি তাহলে আমি আরো ভালো বুঝতে পারবো, তো যে যেরকম ব্যাপার, ঠিক আছে?
আচ্ছা একটা ফাংশন দিচ্ছি আমি, এটা অঙ্ক। F is defined on close 0,1 by fx equal to sin x, যখন x টা হচ্ছে ক্লোজ 0,1 এর মধ্যে রেশনাল, ঠিক আছে? আর fx টা হচ্ছে x যখন x টা হচ্ছে ক্লোজ 0,1 এর মধ্যে ইররেশনাল। এই টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম এর আগের দিন। দুটো জিনিস, একটা হচ্ছে মান বের করতে হবে, এভালুয়েট, ঠিক আছে, ভ্যালু বের করো, এভালুয়েট আপার ইন্টিগ্রাল। আচ্ছা এখানে না একটা কাজ করো, 0 থেকে 1 না করে ইন্টারভ্যালটা 0 থেকে পাই বাই 2 নাও। হ্যাঁ 0 থেকে পাই বাই 2, অসুবিধা আছে 0 থেকে পাই বাই 2 নিলে? একের জায়গায় পাই বাই 2, ঠিক আছে? আচ্ছা তাহলে 0 টু পাই বাই 2 আপার ইন্টিগ্রাল এফ এর মান বের করতে হবে। 2 লোয়ার ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2 এফ। আর 2 নম্বর ভেরিফাই করো whether f is integrable or not। ঠিক আছে, অন ক্লোজ 0, পাই বাই 2 সলিউশন। আমি একটা অঙ্ক এরকম করিয়ে দিলাম, এর আগের দিনে আমি একটা অঙ্ক করেছিলাম, মনে আছে? এর আগের দিনের অঙ্কটা কোনটা? x আর x স্কয়ার, যখন রেশনাল তখন x হচ্ছিল, যখন ইররেশনাল তখন x স্কয়ার হচ্ছিল। কারো কি মনে আছে না ভুলে গেছো? যদি মনে থাকে তাহলে ওই টাইপেরই অঙ্ক, ঠিক আছে? আচ্ছা এর আগের দিন একটা করিয়েছি, আজকে একটা করাচ্ছি। বাড়িতে কিন্তু আরো দুটো তোমাদের দেব, বাড়ির কাজ দুটো খুব ভালো করে করতে হবে, করে আমাকে পাঠাবে, ঠিক আছে? কোন দুটো আমি বলে দেবো এক্সারসাইজ থেকে। আচ্ছা আগে এই অঙ্কটা ভালো করে দেখে নি। কেউ সাইন এক্স এর ছবি আঁকতে পারবে? খুব একটা মানে ঘাবড়ানোর কথা নয়, কারণ ইন্টারভালটা না 0 থেকে পাই বাই 2 নিয়ে নিয়েছি। সিম্পল হারমোনিক সিম্পল হারমোনিক মোশন। মোশন। কোথায় পড়লে এগুলো সিম্পল হারমোনিক মোশন? 0 থেকে পাই বাই 2, এটা হচ্ছে সাইন এক্স। আচ্ছা এমনি দেখবে সাইন 0 তে 0 থেকে পাই বাই 2 তে 1, তারপরে যদি আমি বলি যে ওভারঅল সাইন এক্স এর ছবি আঁকো, তাহলে এটা ধরো 0, সাপোজ এটা পাই বাই 2, এটা পাই, এটা ধরো হচ্ছে আবার মাইনাস পাই বাই 2, এটা ধরো মাইনাস পাই। তাহলে ছবি কিরকম হয় জানো? সরি এটা পাই না, তাহলে এরকম হয় ছবি। মাইনাস পাই বাই 2 তে -1 আবার 0, তাই তো? 2 পাই পিরিয়ডিক, কেন? এই যে এরপর 2 পাইতে আবার মিলে যায়, দেখো এই যে এটাকে বলে পিরিয়ড। এখান থেকে স্টার্ট হচ্ছে, গেল গোটাটা, গেল গোটাটা, গেল নিয়ে গোটাটা গিয়ে আবার একই জায়গায় চলে আসলো 2 পাই অতিক্রম করার পর। এই জন্য এটাকে বলে 2 পাই পর আবার একই থাকবে সাইকেল। গেল 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 2 পাই যাওয়ার পর আবার একই চলে আসলো 2 পাই। এখান থেকে যেখান থেকে স্টার্ট হলো, ব্যাপারটা বোঝো, যদি আমি সার্কেল আকারে বুঝি, যেটা স্টার্ট হলো সাইকেল, মনে আছে পারমুটেশনের ক্ষেত্রে করেছিলাম, ব্যাপারটা অনেকটা এরকমই। স্টার্ট হলো এখান থেকে, গেল গিয়ে আবার 2 পাই অতিক্রম করার পর এখানে চলে আসলো, একই জায়গায় আসলো সাইকেল, ঠিক আছে? তাই তো যদি আমি 0 থেকে পাই বাই 2 তে আঁকি তাহলে কি হবে? এটা তো গোটা জায়গায়, আর 0 থেকে পাই বাই 2 তে বলো, পাই বাই 2 তে হচ্ছে 1, তাই তো? এটা ধরো 1, এটা হচ্ছে 1, মোটামুটি এই অবধি একটা 1 নিই, 1। তাহলে এখানে হচ্ছে পাই বাই 2 তে হচ্ছে 1। আচ্ছা আর দেখো যখন রেশনাল তখন 1 পাই বাই 2 তে, যখন রেশনাল তখন কিন্তু মানে ফাংশনটা সাইন এক্স আকারে যাচ্ছে, আর যখন ইররেশনাল তখন ফাংশনটা এক্স আকারে যাচ্ছে। তাহলে ইররেশনাল মানে এটা হচ্ছে ইররেশনালের জন্য y = x,
কে বলতে পারে পাই বাই 2 তে ফাংশনটা কত হবে ইররেশনালের জন্য? পাই বাই 2 তে কত হবে ইররেশনাল? ধর পাই বাই 2 ইররেশনালটা যদিও মানে ইররেশনালে পাই বাই 2 তে কত হবে? এটা পাইটা ইররেশনাল তো, পাই বাই 2 তে কত হবে? পাই বাই 2 পাই বাই বাই 2 হবে তো। পাই বাই 2 এর মান 1 এর থেকে কি বড়? পাই এর মান কত? 3.14 something। 3.144 তাহলে পাই বাই 2 এর মান 1.57 সামথিং, তার মানে 1 এর থেকে বড়, অনেক বড় 1.57। তাহলে এটাকে যদি 1 ধরি, পাই বাই 2 এটা 1, ঠিক আছে? তাহলে তার থেকে বড় হবে। আর যখন রেশনাল তখন হবে এটা, আচ্ছা রেশনালে যখন 0 তে কিন্তু 0, তারপরে এটা আস্তে 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 এই অবধি যাবে, বুঝতে পারছি? তাহলে ইররেশনালে y = x, রেশনালে এইভাবে sin x বাড়ছে, বাড়তে বাড়তে আবার কমে যাবে, কিন্তু পাই বাই 2 অবধি বাড়বে। পাই বাই 2 তে হাইয়েস্ট, এটা তো হাইয়েস্ট এই অবধি, তারপরে আস্তে আস্তে কমবে। যাই হোক, আমার যেহেতু পাই বাই 2 অবধি আছে, তার বাইরে আমি ভাববো না, তার বাইরে আমার ভাবার দরকার নেই। এত কিছু আমি কেন আনছি, এত ডিটেলস আমি কেন বলতে চাইছি? আমি এত ডিটেলস আনতে চাইছি আমার সুপ্রিমাম ইনফিমাম খোঁজার জন্য। এই ফাংশনের সুপ্রিমাম আর ইনফিমাম এটা আমার চাই, সেই জন্য আমি এত ঝামেলা করছি, নাহলে এত ঝামেলা করতামই না। যাই হোক, বলো ফাংশনটা বাউন্ডেড, কে বলতে পারে ফাংশনের সুপ্রিমাম কত হবে? স্যার বাউন্ডেড Here f is bounded on 0, pi by 2 as 0 is the lower bound, তাই না? হ্যাঁ স্যার And pi by 2 is an upper bound, আপার বাউন্ড পাই বাই 2 and pi by 2 is an upper bound of f. Clear? তাহলে ফাংশনটা বাউন্ডেড। এবার একটা কাজ করি, একটা পার্টিশন নিই। Let us choose pn। আচ্ছা, একটা পার্টি আগে লিখে ফেলি, এটা কি pn টা একটা পার্টিশন, এই পার্টিশন pn অন কার উপর নেব? 0 থেকে পাই বাই 2 তে, বাই, আচ্ছা কে বলতে পারে pn কে কিভাবে নেব? বলো। শেখায়নি এগুলো? a, a plus h এ মানে কত? 0 0, 0, pi by 2 না 0, pi by 2 হবে a, a plus h, 0, 8, 2h ও plus 3 nh মানে কত? where nh টা কত হবে? পাই বাই 2 nh টা হচ্ছে pi by 2। nh যদি pi by 2 হয়, তাহলে h এর মান বলো। পাই বাই 2n pi by 2, যাই হোক, তো এটা মাথায় রাখি থাকে যাতে। আচ্ছা, তাহলে pn হয়ে গেল। তো pn এর নরম কত হবে? h Very good. কিছু হবে না নরম হচ্ছে h, h এর মান পেয়ে গেছি। h এর মান হচ্ছে pi by 2n। তাহলে বলো নরম pn কোথায় কনভার্জ করবে? 0 তে 0 তে। ঠিক আছে, তাহলে যদি এরকম কনভার্জ করে, তাহলে আমরা কি ফর্মুলা জানি? তাহলে আমরা জানি উই নো দ্যাট আপার ইন্টিগ্রাল কত হয়? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u pn, f, তাই না? আপার সামগুলো যেখানে কনভার্জ করে সেটাই আপার ইন্টিগ্রাল, আর লোয়ার ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 f, এটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি l pn, f।
বাস এই জিনিসগুলো সব আমাদের জানা। আমাদের তাহলে এবার বের করতে হবে কি, সেটা হচ্ছে ইউপিএন কমা এফ, এটা বের করতে হবে। তো ইউপিএন কমা এফ বের করতে গেলে আমাদের দুটো জিনিস দরকার। কি দরকার? একটা হচ্ছে প্রত্যেকটা পিএন এ হচ্ছে পিএন কি, প্রত্যেকটা সাব ইন্টারভাল 0 থেকে এইচ, এইচ থেকে 2h, 3h, 4h এইভাবে করে এনএইচ, এনএইচ মানে π/2। তো এই জায়গাতে আমাদের প্রত্যেকটা সাব ইন্টারভালের ফাংশনের সুপ্রিমাম, প্রত্যেকটা সাব ইন্টারভালের ফাংশনের ইনফিমাম। তাহলে একটা কাজ করি, ধরে নিচ্ছি ক্যাপিটাল এমআর সুপ্রিমাম অফ এফএক্স, যেখানে এক্স r-1h থেকে rh, আর স্মল এমআর ইনফিমাম অফ এফএক্স, এখানে এক্স r-1h থেকে rh, ফর r ইকুয়াল টু 1 2 ডট ডট করে n। কে বলতে পারে f স্ল্যাশ ক্লোজ 0,1 ইন্টারসেকশন কিউ রেস্ট্রিকশন ফাংশন? শুধু রেশনাল নেব, বল রেশনালে ফাংশনটা কি হয়, ইনক্রিজ করে না ডিক্রিজ করে? sin x 0 থেকে π/2, sin x কি করছে, ইনক্রিজ করছে। ইনক্রিজ করে। ইজ স্যার ইন্টারভ্যালটা 0,π/2 হবে না? 0,π/2 হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মিস্টেক, ভুল করে দিয়েছি, যেহেতু 1 নিয়ে অনেকবার কাজ করছি, তো যেখানে আমার ভুল হয়ে যাবে বলে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। on 0,π/2, ঠিক আছে। and f 0,π/2 মাইনাস কিউ মানে ইররেশনালের জন্য সেটা কি হবে? ইররেশনাল মানে সেটাও ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। সেটাও ইনক্রিজিং। এবার কোনটা বেশি ইনক্রিজ করছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ইজ অলসো এ মনোটোনিক, এমআই বলছি, ঠিক আছে, ইনক্রিজিং ফাংশন অন ক্লোজ 0,1। আচ্ছা, যদি ক্লোজ 0,π/2 তে যদি মনোটোনিক ইনক্রিজিং হয়, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে হবে। প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল মানে আমি চেষ্টা করছি এই যে r-1h থেকে rh, r-1h থেকে rh, আর এখানেও একই রকম ভাবে r-1h থেকে rh। এবার সুপ্রিমাম অফ, ভালো করে বোঝো, f স্ল্যাশ 0,π/2 ইন্টারসেকশন কিউ, ঠিক আছে, যেখানে x হচ্ছে 0,π/2 তে আছে, সরি x 0,π/2 না, x হচ্ছে সাব ইন্টারভালে ধরে নিই, r-1h থেকে rh। এই যে r-1h থেকে rh সেখানে হচ্ছে শুধুমাত্র কিউ এর জন্য, কিউ মানে হচ্ছে রেশনালের জন্য sin x। কে বলতে পারে ফাংশনের, ধরো এরকম একটা সাব ইন্টারভাল নিলাম, এই সাব ইন্টারভাল r-1h থেকে rh, এই সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম কত হবে? কোথায় থাকবে? আর আর rh এই এ যে থাকবে, কারণ মনোটোনিক ইনক্রিজিংয়ের লাস্ট পয়েন্টে থাকবে। তো rh এ থাকা মানে f অফ rh, f অফ rh, তাই তো? আচ্ছা, f অফ rh কত হবে বলো? sin rh। সাইন আর sin rh। সিমিলারলি ইনফিমাম একই রেশনালের জন্য ইনফিমাম কোথায় থাকবে? ইনফিমাম লেফট হ্যান্ড পয়েন্টে, লেফট হ্যান্ড পয়েন্ট মানে f অফ r-1 into h। r-1h, তার মানে sin r-1h। বুঝতে পারছি? নাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে দাও যদি অসুবিধা হয়। আচ্ছা, এটা হয়ে গেল কার জন্য? যে কোনো আর এর জন্য, পরে লিখছি। আর যদি ইররেশনাল হয়, তখন সুপ্রিমাম। আচ্ছা, একবারে করছি ডিরেক্ট, ঠিক আছে, ডিরেক্ট মানে এর আগের দিন মনে আছে আমরা একটা সিকোয়েন্স ধরে করেছিলাম, তো অত আর জটিলতাতে যাচ্ছি না। আলটিমেটলি সুপ্রিমামটা হবে এরকম ভাবে যে লিমিট, যে ইউএন হয়, ইউএন মানে হচ্ছে একটা রেশনালের সিকোয়েন্স যেটা ইররেশনালে কনভার্জ করছে ওরকম ভাবে, ঠিক আছে, বা ইররেশনালের সিকোয়েন্স যেটা রেশনালে কনভার্জ করছে। তো যাই হোক, তো আমি একবার ডিরেক্ট বলে দিতে পারছি যে ইররেশনালের জন্য ফাংশনের সুপ্রিমাম আর ইনফিমাম কোথায় থাকবে? ইররেশনাল বলো, ইররেশনালটা তো ইনক্রিজ করছে,
তাহলে ফাংশনের সুপ্রিমাম ইনফিমাম কোথায় থাকবে? আর সুপ্রিমামটা কত হবে? সুপ্রিমাম সুপ্রিমামটা হবে এফ অফ RH। আচ্ছা, একবারে এফ অফ আর এইচটা বসাচ্ছি না, ঠিক আছে, কারণ আর এইচ আর বাই এইচ আর এইচ পয়েন্টটা ইররেশনাল না, তো রেশনাল, তো সেখানে এফ অফ আর এইচ না বসিয়ে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি শুধু আর এইচ। এফ অফ আর এইচ মানে কি আর এইচ তো, হ্যাঁ আর ইনফিমাম 0,π/2, এটা কত হবে? বাঁদিকের পয়েন্টে থাকবে। তো যাই হোক, যেহেতু বাঁদিকের পয়েন্টটা রেশনাল, সেই জন্য আমি এখানে রেশনাল ইররেশনালের জন্য আমি কি করছি, একবারে মানটা বসিয়ে দিচ্ছি r-1 × h। তো এবার ফর প্রত্যেকটা আর এর জন্য এবার তোমরা বলো কে বড়, x যখন 0 থেকে π/2 তে কে বড়, sin x না x? এক্স বড়। এক্স বড়। সমান হতে পারে? কোন জায়গায় সমান? একমাত্র 0-তে। 0-তে সমান, কারেক্ট, বাকি সব জায়গায় বড়। এই জায়গায় কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রেও মানে আবার কিন্তু ওটা আলাদা, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিন্তু না। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখবে আস্তে 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 আবার এই যে এটা কমতে থাকে, এই যে কমবে, তখন কিন্তু আবার হ্যাঁ তখন এক্স বড় হয়ে যায়, অসুবিধা নেই, তখন অসুবিধা হবে না। আস্তে আস্তে যখন কমবে তখন এক্স বড় হবে। যাই হোক, আমাদের শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে দরকার, আমি ফার্স্ট কোয়াড্রেন্টেই সাইন এক্স এর থেকে কি হচ্ছে, এক্সটা বড় বা সমান। ক্লিয়ার? এইবার সাইন এক্স এর থেকে যদি এক্স বড় বা সমান হয়, তাহলে এবার বলো ডাজ ওভারঅল ক্যাপিটাল এম আর মানে ওভারঅল রেশনাল ইররেশনাল মিলিয়ে কোনটা হবে, কোনটা সুপ্রিমাম? রেশনাল মিলিয়ে সাইন আর এইচ, ইররেশনাল মিলে আর এইচ, তাহলে কোনটা বড় হবে? বড় RH স্যার। হবে। আর এইচ আর এইচ, ভেরি গুড। আর স্মল এম আর? সাইন R-1H। স্মল এম আর রেশনালের জন্য এটা ইনফিমাম, ইররেশনালের জন্য এটা ইনফিমাম। এবার বলো কোনটা ছোট? সাইন 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 R-1H। এই জায়গাতে দেখো সুপ্রিমাম, এইটা সুপ্রিমাম হচ্ছে ইররেশনালের জন্য, কিন্তু ইনফিমাম রেশনালের জন্য। এই যে এইটা নিচেরটা ইনফিমাম, নিচেরটা। তাহলে সাইন r-1h, আমি কি বোঝাতে পারলাম? কার জন্য? ফর r = 1 to ... n। বাস, খুব তাড়াতাড়ি ইউপিএনএফ বের করে দাও। ক্যাপিটাল M1 প্লাস ক্যাপিটাল M2 প্লাস ক্যাপিটাল Mn ইনটু সাব ইন্টারভালের লেন্থ সবার ক্ষেত্রে একই, h কমন দিলাম। এইচটা আগে লিখে দিই। ক্যাপিটাল M1 মানে কত হবে? এই যে ক্যাপিটাল M1 মানে h, ক্যাপিটাল M2 মানে 2h, ক্যাপিটাল M3 মানে 3h, ক্যাপিটাল Mn মানে nh। h আবার কমন নিলাম, h স্কয়ার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n, কত হবে? h স্কয়ার n ইনটু n প্লাস 1/2। আচ্ছা, h এর মান বসিয়ে দাও তো। h এর মানটা কত ছিল গো? h এর মান হচ্ছে π/2n, তাহলে π/2n বসিয়ে দাও। তার মানে পাই স্কয়ার বাই 4n স্কয়ার, তাই তো? h স্কয়ার আছে, আর এখানে হচ্ছে n ইনটু n প্লাস 1/2, একটা করে n কেটে দাও। তাহলে বলো ক্যালকুলেশন করে কত হচ্ছে? পাই স্কয়ার বাই 8 ইনটু 1 প্লাস 1/n। ঠিক করলাম কি? অতএব আপার ইন্টিগ্রাল f, এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u pn, f, দ্যাট ইজ কত হবে? পাই স্কয়ার বাই 8। এটা হাতে মাথায় দেবে, ঠিক আছে? আর লোয়ার সাম কি হবে? এলপিএফ কি হবে? স্মল m1 প্লাস স্মল m2 প্লাস ডট ডট করে স্মল mn ইনটু h, স্মল m1 ক্যালকুলেশন করো। বলো কত হবে? স্মল m1 কত হবে?
জিরো সাইন জিরো, সাইন জিরো মানে জিরো, স্মল m2 সাইন h, আর এর মান 2 বসাচ্ছি, আর এর মান 1 হলে 0, আর এর মান 2 হলে সাইন h, এই যে 2, আর এর মান 3 স্মল m3 সাইন 2h, আর এর মান n সাইন n minus 1h ইন্টু h। যাই হোক, এইচটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই যোগফলটা জানো কেউ? জানা আছে কারোর এই যোগফলটা? আমার মনে হয় না যে তোমাদের জানা আছে। যাই হোক, আমি এটা রাফে করিয়ে দিচ্ছি। এটা একটা যোগ আছে, ঠিক আছে? সাইন আমি এরকম ভাবে করাচ্ছি যে সাইন এক্স প্লাস সাইন 2x, ঠিক আছে, প্লাস ডট ডট করে সাইন nx, এরকম করাচ্ছি। সাইন x প্লাস সাইন 2x প্লাস ডট ডট করে সাইন nx, ঠিক আছে? আচ্ছা, এইটার ভ্যালু হচ্ছে সাইন nx বাই 2 ইন্টু সাইন n প্লাস 1 বাই 2 ইন্টু এক্স বাই সাইন x বাই 2, যোগফলটা, ঠিক আছে? এটা মাথায় রেখো, স্টার দিয়ে রাখছি। তো তাহলে এইটা কে বলতে পারে যোগফলটা কত হবে? এইচটা বাইরে বের করে দিই, এই যে এই এইচ বাইরে বেরিয়ে গেল, মানে এইদিকে চলে আসলো, বাদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এটার যোগফল কত? এখানে আর এটার মধ্যে ডিফারেন্স আছে, যেটা সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস ডট ডট করে সাইন nx। এখানে n থাকলে এই ফর্মুলা, আর এখানে n নেই, n minus 1 আছে। তাহলে ফর্মুলা বলো, কে বলতে পারে? sin n minus 1 x by 2 আর sin n by 2x। তাহলে সাইন n minus 1 বাই 2, n এর জায়গায় n minus 1 ইন্টু x এর জায়গায় h, কারণ এখানে x দিয়ে করেছিলাম, ঠিক আছে? এখানে x, এখানে h। তারপর সাইন n প্লাস 1 বাই 2 মানে sin n by 2h। কারেক্ট, সাইন n বাই 2h বাই সাইন h বাই 2। দেখো আমি ঠিক করলাম কি? h এর ভ্যালু কত? পাই বাই 2n, তাই তো? এই ক্যালকুলেশন এবার তাহলে h, আচ্ছা এটা হচ্ছে সাইন n মাইনাস, এটা এর ভ্যালুটা বলবে কেউ? সাইন nh মাইনাস h বাই 2, সাইন nh মাইনাস h বাই 2, আর এটা হচ্ছে সাইন nh বাই 2। nh এর ভ্যালু কত গো? পাই বাই 2 নাকি? দেখো h এর ভ্যালু যদি পাই বাই 2n হয়, তাহলে nh মানে পাই বাই 2। আচ্ছা, বাই হচ্ছে সাইন h বাই 2, সাইন h মানে কত গো? h মানে হচ্ছে পাই বাই, তাহলে 4n হয়ে যাবে। আচ্ছা, h মানে পাই বাই 2n, পাই h এর ভ্যালুগুলো সব বসিয়ে দিচ্ছি। সাইন nh, সাইন পাই বাই 4 হবে, হ্যাঁ এখানে পাই বাই 4 হবে না স্যার? এনএইচ এর মানই তো পাই বাই 2 আর 2 তো আছে। আচ্ছা, n টেন্স টু যদি ইনফিনিটি হয়, এই যে ধরো n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, লাস্টে, তাহলে h টেন্স টু 0 না? ওইভাবেও কিন্তু হয়। যদি কেউ মনে করো যে আমি বসাবো না, শুধু h রাখবো, তাও অসুবিধা নেই। স্যার হ্যাঁ, স্যার বলছি nh এর মান পাই বাই 2, তাহলে nh বাই 2 এর মান তো পাই বাই 4 হবে। স্যার ওপরে বলছি সাইন পাই বাই 4 হবে ওটা। এটা হ্যাঁ ওখানে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে। এবার আচ্ছা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে h এর মানটা তো এখানে চলে গেল, h মানে পাই বাই 2n। আমি চাইছি এলপি এর তো এখানে n টেন্স টু ইনফিনিটিভ, n টেন্স টু ইনফিনিটিভ মানে h টেন্স টু 0, h টেন্স টু 0 হয়ে গেলে, মানে আমি এরকম ফর্মুলা চাইছি বানাতে, h টেন্স টু 0 সাইন h বাই h, এরকম একটা ফর্মুলা আছে না? এরকম একটা ফর্মুলা আছে তো? হ্যাঁ স্যার।
এটা কত হবে বলো, এই 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 লিমিটটা যদি আমি ভাঙি তাহলে এটা কত হবে? এই ভ্যালুটা কত হবে? এটা বেরিয়ে গেল সাইন, এটা মানে 1/√2। এখানে এইচ দিয়ে ভাগ করা যাবে, এখানে এখানে তো একটা এইচ দিয়ে ভাগ করা যাবে, এই এইচটাকে যদি টেনে দিই sin h/2/h/2 করা যাবে। এই জায়গাটা কি হবে গো? nh মানে কত? π/2 মাইনাস h sin π/2 ভ্যালুটা বসাচ্ছি, sin π/2 মানে 1/√2। দেখি না কি হয়। আর এখানে কত আছে? sin h/2। আচ্ছা এখানে যদি বাইরে নিচে h নিয়ে আসি, ঠিক আছে? এটা হিসাবটা ঠিক আছে না? হিসাবটা ভুল হচ্ছে। এটা এই এইচটাকে কি নিচে আনতে পারি? না, পারি না। স্যার আনা যাবে। আচ্ছা যদি এখানে বাই 2 করি তাহলে এখানে 2 করতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা এটা তাহলে কত হয়ে গেল? π/4n। এখানে একটা 1/√2 আছে। আচ্ছা এটা হয়ে গেল cos h, তাই তো, বাই sin h/2 ইন্টু h/2। এবার যদি h টেন্স টু 0 করি, মানে এখানে যদি করি আমি লিমিট n টেন্স টু ইনফিনিটি l pn, f, এটা হ্যাঁ p না pn, f, তাহলে n টেন্স টু ইনফিনিটি মানে এখানে বাই n আছে নাকি, এটা 0 হয়ে যাবে নাকি? এটা হয়ে যাবে cos 0 মানে 1, এটা 1, আর এটা কত হবে? 0। দেখো তো ঠিকঠাক করলাম কিনা এখানে একটা হ্যাঁ বলো। বলছি h মাইনাস h/2 ছিল তো একটা, h মাইনাস কোনটা ছিল? এই যে এখানে nh এর মান π/2 বসিয়েছেন, তো নিচে তো একটা 2 ছিল। nh এর না মান তো নিচে থার্ড লাইনে, এখানে না থার্ড লাইনে, 1 2 3 থার্ড লাইন, হ্যাঁ না স্যার তাহলে ফোর্থ লাইনে ফোর্থ লাইন কি বলো? 2টা ছিল তো, তার পরের লাইনে তো 2টা দেননি। ও এখানে না, হ্যাঁ এখানে তাহলে যাই হোক টোটাল টোটাল। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিও, আমার আশা করি এটা 0 হবে, ঠিক আছে? দেখো তো এটা এটা একটু ক্যালকুলেশনটা করে নিও। যাই হোক, তো তার মানে আমি বলতে চাইছি যে লোয়ার আর আপার ইন্টিগ্রালটা আলাদা, তার মানে f টা ইন্টিগ্রেবল নয়। তাহলে f আমরা বলতে পারি অতএব f ইজ নট ইন্টিগ্রেবল অন ক্লোজ 0, π/2, ঠিক আছে? কারণ আপার ইন্টিগ্রালটা বেরিয়েছিল π²/8 আর লোয়ারটা মানে খুব সম্ভবত 0, ঠিক আছে? ওটা ক্যালকুলেশনটা করে নিও একটু তোমরা, তাহলে ইন্টিগ্রেবল না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক প্রত্যেককে করতে হবে, কিন্তু বারবার করে বলছি, এই রিমান ইন্টিগ্রেশনের এক্সারসাইজ এসকে মা পাবো এর, ঠিক আছে? এক্সারসাইজ নাম্বার 21, পেজ নাম্বার হয়তো নাও মিলতে পারে, এক্সারসাইজ হেডিংটা 21, তার হচ্ছে এই 21 এর 5 6, ঠিক আছে? 5 আর 6, ঠিক আছে? ব্যাস এই দুটো অঙ্ক, বেশি না। রিমান ইন্টিগ্রেশনে এক্সারসাইজ 21 এর 5 আর 6, ঠিক আছে? এই দুটো অঙ্ক তারা করবে। আজকে এই অবধি থাক।